অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। গল্পটি উত্তরবঙ্গের স্থানীয় ভাষায় রচিত। আমরা শ্রোতাদের বোঝবার সুবিধার্থে গল্পের ভাষা সহজ করে নিয়েছি। নমস্কার, আমি সৌমেন। প্রতিবারের মতো এবারও একটি অসাধারণ গল্প নিয়ে হাজির টিম অহর্নিশি। অহর্নিশি মানেই শ্রোতাবন্ধুদের গোটা একটি সপ্তাহের অপেক্ষার অবসান। আপনাদের সবার প্রিয় অহর্নিশির আজকের নিবেদন প্রতীক চৌধুরী রচিত মাসান ঠাকুরের কোপ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। শুরু হচ্ছে মাসান ঠাকুরের কোপ। রাজা ভাত খাওয়া চেকপোস্ট ছাড়িয়ে গাড়িটা বক্সা ফিডার রোড ধরে আলিপুরদুয়ার জংশনের দিকে ছুটাচ্ছিলাম। তখনই টুংটাং করে ফোনটা বেজে উঠল। দেখি রাজা ফোন করেছে। আমার বাচ্চাকালের বন্ধু রাজাচন্দ্র বর্মন। ফোনটা স্পিকারে দিয়ে কথা বললাম। হ্যাঁ বল ভাই, তুই তো বক্সায় আছিস না? ছিলাম, আজকে বাড়িতে ফিরছি। তুই এখন কোথায় আছিস? এই তো জংশনের কাছাকাছি। শোন না ভাই, আমিও এখন আলিপুরদুয়ারে আছি, এই চৌপথির কাছাকাছি। তাহলে সমস্যা কি? আমি গাড়ি নিয়ে ফিরছি, একসাথে ফেরা যাবে। ঠিক আছে, তুই চৌপথির দিকে এগোতে থাক, আমি টুক করে কয়েকটা কাজ সেরে। চৌপথিতে পৌঁছে দেখি মদনার দাঁত কেলিয়ে ফুটপাতের উপর দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হাসিটা আরেকটু অমায়িক করে আমার পাশের সিটে এসে বসলো। কিরে, মাছের সাইজ অনেক বড় ছিল মনে হচ্ছে। ভাই, পুরো ৭৫ লাখের ডিল। বলছে সার্ভিস ভালো হলে পরবর্তী সময়ে আরও কিছু পলিসি করবে। উত্তরবঙ্গের সবচেয়ে বড় লজিস্টিক হাবের মালিক, তার সাথে চা বাগান, চালকল, রিসর্ট এসব তো আছেই। রাজা গলায় একসাথে আনন্দ আর উত্তেজনা মিশিয়ে কথাগুলো বলল। আসলে আমাদের রাজা একটা বেসরকারি বীমা সংস্থায় চাকরি করে। সেই সূত্রে ওর জীবনে দুটো বড় আতঙ্কের কারণ ওর খিটখিটে ছিটিয়াল বস আর সেই বসের দেওয়া অবাস্তব রকমের টার্গেট। এমনিতে ছোটোখাটো টার্গেটগুলো ওর অধস্থন কর্মীরাই সামলাতে পারে, তবে এমন বড় মাপের ক্লায়েন্ট থাকলে ও নিজেই আসরে নামে। গাড়িটা চৌপথি থেকে ডান দিকে মোড় নিয়ে সোনারপুরের দিকে ছুটিয়ে দিলাম। রাজা বলল, বলছি যে শোন না, তোর তো আগামী 2 দিন ছুটি নাকি? 2 দিন না, আগামী একটা সপ্তাহ ছুটি। বাহ, এই শোন না, বলছি যে আজকে জলপাইগুড়িতে না ফিরলে তোর কি কোনো চাপ হবে? সেই রকম চাপ নেই। কেন বলতো? না, তাহলে আজকে একটু ছোট মাসির বাড়ি যেতাম। মাসি তোর কথা কয়েকদিন ধরে খুব বলছিল। হ্যাঁ, চাপ কিসের? কিন্তু একটা কথা বুঝতে পারছি না। কি কথা রে? মাসি আমাকে দেখতে চায় বলে মাসির বাড়ি যাচ্ছিস, নাকি মেশোর ভাস্তি টুম্পা তোকে দেখতে চায় বলে যাচ্ছিস? আরে না রে, না, টুম্পা উপলক্ষ মাত্র, আসল লক্ষ্য মাসির আদর। মাসি বলছিল যে মেশো নাকি খুব একটা বড় রকমের সমস্যায় পড়েছে। কি সমস্যা সেটা অবশ্য বলেনি। আমার সাথে নাকি একটু কথা বলবে। ফালাকাটার কাছাকাছি একটা ছোট্ট গ্রামে মাসির বাড়ি। মেইন রোড থেকে অনেকটা ভিতরে যেতে হয়। আমাদের তরাই ডুয়ার্সের গ্রামের জনবসতি যেমন হয় আর কি। বড় বড় কাঁঠাল, কুল, ডেউয়া গাছ, বাঁশ আর সুপারি বাগানে ঘেরা 1 তলা সমান উঁচু শাল খুঁটির ওপর কাঠের প্লাঙ্কিং করা বাড়িঘর। কোথাও বা পানিয়াল, কারি পাতা, পিতরাজ, বনশাল, টগর, আঁশশ্যাওড়া এইসব গাছ। ঝোপে ঝাড়ে ভরা জঙ্গুলে জায়গা। এক স্থানে বিশাল এক অশ্বত্থ গাছের নিচে গ্রাম ঠাকুরের থান। তবে এর মাঝে মাঝে কিছু সরকার থেকে পাওয়া পাকা ঘর আর ক্ষুদ্র চা বাগানও দেখা যাচ্ছে। মাসির বাড়ি যখন পৌঁছালাম তখন বেশ বেলা হয়ে গেছে।
আমি দেখলাম মাসি আমাকে দেখে বিশেষ অবাক হলেন না। বুঝলাম রাজা আগেই আমার আসার কথা জানিয়ে দিয়েছে। তোরা কুয়োর পাড় থেকে হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত বাড়ছি। কি রান্না করছো মাসি? আগের বার এসে তোর যা যা খেয়ে ভালো লেগেছিল, কাঁচা লঙ্কা দিয়ে মেটে আলু সিদ্ধ মাখা, ফোড়ন দেওয়া মসুর ডাল, ডিমের ঝোল, সঙ্গে কাঁচা পেঁয়াজ আর সেঁকা। আহা! এই সেঁকা কি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, সেঁকা আসলে কলা গাছের কাণ্ড পুড়িয়ে তৈরি খাড় দিয়ে বানানো তরকারি। যাই হোক, হাত মুখ ধুয়ে খেতে বসলাম। মাসি, এবার বলো, কি একটা বলবে বলছিলে, বলো বলো। বলবো সব। অনেক দূর থেকে এসেছিস, আগে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নে। খাওয়া দাওয়া করে আমি আর রাজা সোজা চলে গেলাম ডাউরি ঘরে, যা আসলে উত্তরবঙ্গের বনেদি রাজবংশী বাড়ির প্রথাগত বৈঠকখানা প্লাস স্টোর রুম। এখন একটু ভাত ঘুম দরকার। সন্ধ্যার দিকে মাসির 2 গামলা ভর্তি মুড়ি মাখা আর আদা দিয়ে বানানো লাল চা নিয়ে আমাদের ঘরে এলেন। আমাদের হাতে সেগুলো ধরিয়ে দিয়ে নিজেও বিশাল কাঠের চৌকিটার এক প্রান্তে বসলেন। মাসি, এইবার বলো সবটা। আমি কিন্তু ওকে সবটা বলিনি। দেখ বাবা, তুই তো আমার শ্বশুরবাড়ির অবস্থার কথা জানিসই। ঠাকুরের আশীর্বাদে কোনো কিছুরই এদের অভাব নেই। প্রচুর ধান জমি, একটা চা বাগান, ফালাকাটায় নিজেদের কয়েকটা দোকানও। তা তোর মেশোর ভাগেও কম সম্পত্তি আসেনি, তার মধ্যে খুচরো ইনকাম তো আছেই। এই তো গত 1 বছরে 1.5 লাখ টাকা সুপারি আর গোলমরিচ নিজেদের বাগান থেকে বিক্রি করলো। কিন্তু এত কিছুর পরেও তোর মেশোর ইদানিং টাকার নেশাটা একটু বেশি বেড়ে গেছিল, নানা রকম ফাটকা কারবারে জড়িয়ে পড়ছিল। মাসি, আমি তোমার ছেলের মতো, তাই জিজ্ঞেস করছি, রাগ করো না। ফাটকা কারবার বলতে তুমি কি কোনো অনৈতিক ব্যবসার কথা বলছো? না রে, ফাটকা মানে বলতে চাইছি ওই চট জলদি বড় লোক হওয়ার নানা ফিকির। ওই যে শেয়ার মার্কেট না কি যেন বলে, ওতে টাকা ঢালা শুরু করলো প্রথমে, বেশ মোটা টাকা লাভও হলো। তারপর আলুতে টাকা ঢাললো। আর জানিসই তো, আলুতে ইনভেস্টমেন্ট মানে লাভ হলো তো বিশাল লাভ, না হয়তো একদম ডুবে যাবে। এখানে শ্রোতাদের বলে রাখি, আলুতে ইনভেস্টমেন্ট মানে সহজ কথায় আলু চাষে টাকা খাটানো। ফসল উঠলে সেই লাভ সংশ্লিষ্ট সকলে পায়, ক্ষতি হলে সবার ক্ষতি। রাজা বলল, আচ্ছা, তোমাদের নিজেদের জমিতে তো আলু চাষ করেছো, তাহলে আবার অন্যের জমিতে ইনভেস্ট করতে গেলে কেন? তোর মেশোর মাথায় কখন যে কি কাজ করে তা ঠিক ঠিকানা কি আর আমি জানি? কিছু জিজ্ঞাসা করলেই বলে অনু, পার্থ ওরা বড় হচ্ছে, ওদের ভবিষ্যতের জন্য তো ভাবতে হবে। কিন্তু এতে সমস্যাটা কোথায়? দেখো মাসি, মেশোর যা বয়স, এই বয়সে টাকার খাই সব পুরুষ মানুষেরই আসে। আমি তো এইসব লোক চড়িয়ে খাই, আমি জানি। আর আলুতে এই বছর ভীষণ লাভ হয়েছে, ভীষণ রকমের। তো মেশোর তো... না রে, সমস্যাটা লাভ ক্ষতিতে না। তাহলে? আসলে তোর মেশো নিজের জমিতে আলু করার পাশাপাশি কয়েকজন বন্ধুর কথা মতো ওই ডাউকিমারির ওইদিকে একটা অল্প বয়সী ছেলেকে টাকা ধার দেয়। অবশ্য তোর মেশো একা না, বন্ধুরাও কম বেশি টাকা ধার দেয়। তবে তোর মেশোর টাকার পরিমাণটা অনেকটাই বেশি ছিল। কথা ছিল ফসল উঠলে অংশীদারি হিসাবে সবার প্রাপ্য বুঝিয়ে দেবে ছেলেটা। কিন্তু ফসল উঠলে ছেলেটা উল্টো সুরে কথা বলতে শুরু করে। তোদের মেশোদের সাথে এই নিয়ে বিশাল গন্ডগোল পর্যন্ত হয়েছে। তারপর থেকেই ছেলেটা নিখোঁজ। অনেকেই, এমনকি পুলিশও ভাবছে তোর মেশোরা টাকার জন্য ওকে গুম করেছে। শান্ত হও মাসি, শান্ত হও, এইভাবে কান্নাকাটি করো না, শান্ত হও। রাজা মাসিকে আরও কিছু টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করল, কিন্তু দেখা গেল মাসি সেই সব ঠিকঠাক বলতে পারছেন না। আসলে ব্যবসার ভেতরের কথা মেশো বাড়ির কারোর সাথে আলোচনা করেন না। আচ্ছা, মেশো আজকে বাড়িতে আসবে তো? হ্যাঁ, আসবে। আজকাল আর বাইরে বিশেষ যায় না, এই দোকান আর বাড়ি করেই দিন কাটাচ্ছেন। রাত 8টা নাগাদ মেশো বাড়ি ফিরলেন। আমাদের দেখে মুখে একটু হাসি ফুটিয়ে কুশল জিজ্ঞেস করলেন।
মুখে হাসি ফুটিয়ে তুললেও আমরা দেখলাম মেশোর দুই চোখে বিষণ্ণতা আর ভয়ের একটা কালো মেঘ জমে আছে। ইতিমধ্যে পড়াশোনা শেষ করে অনু আর পার্থ অনেকক্ষণ আমাদের সাথে এসে গল্প খুনসুটি করে গেছে। পার্থ ক্লাস 9-এ পড়ে, অনু 5-এ। ওরা অবশ্য এত কিছু জানেই না। অনুর বোঝার মতো বয়স হয়নি, আর পার্থকে মাসি মেশো কিছু জানতে দেননি। শেষ পর্যন্ত রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা মেশোর সঙ্গে স্বচ্ছন্দে কথা বলার অবসর পেলাম। মাসিদের শোয়ার ঘর থেকে ডাউরি ঘরটা একটু দূরে, তাই চট করে বাচ্চাদের কানে আমাদের আলোচনা ঢুকবে না। মাসি এবার মেশোকে বললেন, এই শোনো, রাজাকে আমি যতটা জানি বলেছি, কিন্তু ও আরও কিছু জানতে চায়। মেশোর চোখে একটা ক্ষীণ ভরসা পাওয়ার ছাপ ফুটে উঠল। উনি জিজ্ঞাসু চোখে রাজার দিকে তাকালেন। রাজা বলল, দেখো মেশো, তোমাকে যা যা জিজ্ঞেস করব ঠিকঠাক বলো, একটু কিছু বাদ দিও না, না হলে কিন্তু ঝামেলা মিটানো যাবে না। লুকানোর কিছু নেই রে বাবা, আমি নিজের কাছে সৎ আছি। আমি জানি আমার কিচ্ছু হবে না, শুধু এই পুলিশের ঝামেলা ভালো লাগছে না। ব্যবসা করে খাই, বাজারে আমার তো একটা সুনাম আছে নাকি? না না মেশো, আমি সে কথা বলতে চাইনি। আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম গোটা ঘটনাটা কি হয়েছে সেটা। মাসি আমাকে খানিকটা বলেছে, বাকিটা তোমার কাছ থেকে শুনবো। মেশো খানিকক্ষণ উদাস মুখে ডাউরি ঘরের একদিকের দেওয়ালে হেলান দিয়ে রাখা চাষের সরঞ্জামগুলোর দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, আসলে ইদানিং আমার পয়সার নেশাটা একটু বেড়ে গেছিল, বুঝলে। অবশ্য এর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। সৎভাবে এবং অন্যের ক্ষতি না করে অর্থ রোজগার আমার অধিকার। তাই আমি ব্যবসার পাশাপাশি নানা জায়গায় টাকা খাটাতে লাগলাম। প্রথমে শেয়ার বাজারে, তাতে প্রচুর মুনাফা হলো। এরপর এক বন্ধু বটলিফ চা কারখানা খুলছে, তাতে টাকা ঢাললাম, এতেও লাভ হওয়া শুরু হলো। আর তোমার কাছ থেকে করা পলিসিগুলোর তো আর কথা বলার কোনো দরকার নেই। এর মধ্যে আমার কয়েকজন বন্ধু ঠিক করলো আলুতে ইনভেস্টমেন্ট করবে। এর আগেও ওরা আলুতে টাকা লাগিয়েছে, কিন্তু আমার এতে তেমন আগ্রহ ছিল না, আর এতে লস হওয়ার ঝুঁকি ভীষণ রকম থাকে। তবুও ওরা যখন অত করে বলল, তখন ভাবলাম করে দেখি না একবার। সেই মতো ওদের সাথে গিয়ে একদিন ছেলেটার সাথে কথা বললাম। অল্প বয়সী ছেলে, তোমাদের থেকে সামান্য বড় হবে। ধূপগুড়ি মোড়ে একটা চায়ের দোকানে বসে ছেলেটার সাথে কথা হলো। ও জানালো 30 বিঘা জমি আছে আলু চাষ করার মতো, কিন্তু হাতে ক্যাশ এতটা নেই যে গোটা জমিতে আলু বুনতে পারে। তাই আমার বন্ধু দীপককে বলেছিল কিছু ব্যবস্থা করে দেওয়ার জন্য। দীপক রাজি হয় এবং আমাদেরকেও রাজি করিয়েছে। এটাতে তার যে ভীষণ সুবিধা হয়েছে সেটাও জানালো। সেই মতো সেখানে ওর সাথে সব কাজের কথা আলোচনা করা হলো। ফসল উঠলে লাভের ভাগাভাগি কীরকম হবে সেটাও কথা হয়ে গেল। শুধু একটা ভুল কাজ আমাদের বন্ধু দীপক করেছিল, সেটা হলো কোনো রকম কাগজপত্র ছাড়াই ওকে অতটা টাকা ধার দিয়ে দিল। আমরা আপত্তি করায় ও বলেছিল, আরে ধুর, ওর অকাদ আছে নাকি আমাদের টাকা মেরে পালানোর। একদিন ছেলেটার সাথে গিয়ে ওর বাড়ি, চাষের জমি এসব দেখে এলাম। ছেলেটার বাড়িতে এক বৃদ্ধ ঠাকুরদা, বউ আর পুচকে একটা বাচ্চা ছাড়া আর কেউ নেই। বাড়ি ঘরের অবস্থা দেখে বোঝা যায় অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো না। মাটির দাওয়া আর বাঁশের বেড়ার বাড়ি, একপাশে একটা আধা তৈরি হওয়া সরকার থেকে পাওয়া ঘর। যাই হোক, ছেলেটার কাছে জমির যে কাগজপত্র ছিল তা দেখলাম ওর বাবার নামই আছে। অতএব খানিকটা ভরসা করে ওর হাতে ধাপে ধাপে একটা মোটা অঙ্কের টাকা তুলে দিলাম। সমস্যাটা শুরু হলো আলু ওঠা শুরু হওয়ার পর থেকে। সেসব বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। কথা ছিল ফসল হলে আমরাই নিয়ে ওকে ওর ভাগ বুঝিয়ে দেব, এতে আমাদের লাভ ছিল। আমরা আলুটা হিমঘরে ঢুকিয়ে দিতাম, পরে মার্কেট চড়লে বাজারে ছাড়তাম। আর নয়তো যদি অন্য কোনো পাইকারকে দেওয়া হয়, আগে আমাদের খবর দেবে, আমরা উপস্থিত থাকব। যা হিসাবপত্র সব আমাদের সামনেই হবে। কিন্তু এ ছেলে ছিল মহা জালি। ও আমাদের অন্ধকারে রেখে একজন পাইকারের কাছে আলু বিক্রি করে দিল। শুধু তাই না, পরে জানতে পারলাম ওই জমিটা ওর একার না, ওর 2 বোনের তাতে ভাগ আছে। এবার তারাও ঝামেলা করছে। আমি তখন ওকে বললাম
যে আমাদের আসলটাও মিটিয়ে দিক অন্তত। ও এতেও ঝোলাতে লাগলো। এরপর একদিন ওর বাড়িতে ওর সাথে তুমুল ঝগড়া হয় আমাদের। তার 2 দিন পর থেকে ও হঠাৎ উবে গেল। আমরা যখন ভাবছি ও আমাদের টাকা মেরে ভাগছে, তখন হঠাৎ একদিন বাড়িতে পুলিশ আসলো। বলে আমার বিরুদ্ধে অভিযোগ, আমি টাকার জন্য হয় ওকে গুম করেছি, নয় আটকে রেখেছি। যাই হোক, এখন জামিনে আছি, জানি না এরপর কি হবে। টাকার নামে টাকাও গেল, এখন ইজ্জত নিয়ে টানাটানি। এখন বাবা তুই আমার ভরসা। সবটা শুনে রাজার ঠোঁট কামড়ালো। এর আগে মেশোকে টাকা পয়সা জমি জমা নিয়ে বহু উটকো ঝামেলায় ও সাহায্য করেছে। এই ধরনের ঝামেলা মেটানোতে ও এক্সপার্ট। তবে এটা একটু অন্যরকম ঝামেলা। পরের দিন ফেরার সময় রাজা বলল, এই একবার ডাউকিমারি ঢু মারবি নাকি? আমার কোনো চাপ নেই। আপাতত আগামী 7 দিন ছুটি, তারপর থেকেও ফিল্ড ওয়ার্ক কম, ওয়ার্ক ফ্রম হোম। তুই চাপ নিস না, আমার তোকে নিয়ে চাপ। আরে ছাড় তো, আমাদের পয়সা দেয় তো মার্কেটে ঘোরার জন্য, বরং অফিসে বসে থাকলেই খ্যাত খ্যাত করে। তাহলে আর কি, চল ডাউকি মারি। ধূপগুড়ি বাসস্ট্যান্ডের কাছে চৌমাথায় পৌঁছে বাদিকে ঘুরে ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়ি না গিয়ে আমরা সোজা নাথুয়ার দিকে যাওয়ার পথটা ধরব বলে ঠিক করলাম। কিন্তু ধূপগুড়ি চৌমাথায় পৌঁছে রাজা একটা অদ্ভুত কাজ করল। ওই মোড়েই আমাদের কলেজের বন্ধু গৌরাঙ্গের ঠাকুরদার আমলের মিষ্টির দোকান। রাজা গৌরাঙ্গের বাড়িতে আমাকে গাড়িটা রাখতে বলে গৌরাঙ্গের থেকে ওর বাইকটা চেয়ে নিল। সাথে ওদের বাড়ি থেকে 2টো গামছাও নিল। তারপর আমাকে বলল পরনের সাদা শার্ট খুলে গাড়িতে রেখে দিতে। আমি ভীষণ অবাক হলেও ও যা বলছিল তা করে গেলাম। এরপর আমাকে দিয়ে আমার ব্যাগ খুলিয়ে একটা পুরানো রংচটা টি শার্ট বের করিয়ে সেটা পরতে বলল। তারপর আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, ফার্স্ট ক্লাস, শুধু একটা জিনিস মিসিং। বলেই গামছাটা রামু কাকা স্টাইলে আমার ঘাড়ে ঝুলিয়ে দিল। তারপর আমাকে বাইকের পিছনে বসিয়ে বাইক ছুটালো নাথুয়ার দিকে যাওয়ার পথটা ধরে। এই পথেই কালীরহাট হয়ে ডাউকিমারি। ছেলেটার বাড়ি মূল ডাউকিমারি বাজার থেকে একটু ভিতর দিকে। গিয়ে দেখি মেশো যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই বাড়িঘর। উঠানে একটা রংচটা প্লাস্টিকের চেয়ারে একজন বৃদ্ধ বসে আছেন। বাড়ির দাওয়ায় একজন অল্পবয়সী বিবাহিতা নারী কোলে একটা পুচকি বাচ্চা নিয়ে বসে আছে। মুখটা এক ঝলক দেখেই বোঝা যায় দুশ্চিন্তায়, ভয়ে শুকিয়ে আছে। আশেপাশে আরও কয়েকজন আন্দাজ 30-35 বছর বয়সী নারী পুরুষ রয়েছেন। রাজা বাড়িতে ঢোকার আগে চাপা গলায় আমাকে বলল, এই তুই কিন্তু একদম মুখ খুলবি না, যা কথা বলার আমি বলবো, চুপ চুপ। আমি ঘাড় কাত করে সম্মতি জানালাম। তারপর রাজা বেশ সহজভাবে আন্তরিকভাবে ডাক দিল, এই যোগেন, যোগেন। প্রসঙ্গত এখানে আসার আগে মেশোর থেকে ছেলেটার নাম ধাম পেশা সব ঠিকুজি কুষ্টি জেনে এসেছি। আমরা জেনেছি যে ছেলেটার নাম যোগেন রায়। চাষবাসের পাশাপাশি অবসর সময় রাজমিস্ত্রির যোগানদারিও করে। আমাদের হাঁক ডাক শুনে দেখলাম সবাই ঘুরে তাকালো। তাদের চোখে আমাদের প্রতি অবিশ্বাস, ভয় এবং কৌতূহলের ছাপ স্পষ্ট। রাজা এইবার বলল, এটাই তো আমাদের যোগেনের বাড়ি, তাই না? আগে আগে হ্যাঁ, কিন্তু আপনারা? যোগেন আছে বাড়িতে? মানুষগুলোর চোখের আতঙ্ক আর অবিশ্বাসের ছাপ আরও প্রবল হলো। একজন তুলনায় বয়স্ক ভদ্রমহিলা ভয়ে ভয়ে বললেন, যোগেন যোগেন তো বাড়িতে নাই। বাড়িতে নেই? তারপরেই পকেট থেকে মানিব্যাগ বের করে 2টো 500 টাকার নোট বের করে বলল, আরে কি বলবো, 2 সপ্তাহ হয়েছে আমার বাড়িতে কাজ করে এসছে। এই যে এই টাকাটাও আমার কাছে পেত, তখন দিতে পারিনি, বাকি ছিল। একজন ভদ্রলোক টাকাটা নিয়ে সেই বাচ্চা কোলে অল্পবয়সী মহিলার হাতে দিলেন। রাজা এক ঝলক সেটা দেখে নিয়ে বলল, বলি যোগেনের কি টাকা পয়সার দরকার নেই? কবে থেকে বলে যাচ্ছি আমি সময় পাচ্ছি না, তুই এসে নিয়ে যা। বাবুর সময়ই হয় না, গত কয়েকদিন ধরে তো ফোনও ধরছে না। এতক্ষণে বাড়ির লোকজন একটু সহজ হয়েছে। আমাদের 2টো প্লাস্টিকের চেয়ার এনে বসতে দিল।
একজন ভদ্রমহিলা বললেন, আর বলবেন না দাদা, আমরা খুব দুশ্চিন্তায় আছি। সে কি? কেন? আজকে থেকে 4 দিন আগের কথা, রাতের দিকে কি একটা কাজ আছে বলে সেই যে বের হলো, তারপর থেকে ওর আর কোনো খোঁজ খবরই নেই। গেল 4টা দিন ধরে আমার ভাইটা নিখোঁজ। আপনারা ফোন করেননি? ফোন তো সুইচ অফ। কোথায় যাচ্ছে কাউকে বলে যায়নি? আরে বেশি দূর যাওয়ার গল্প তো না, আমাদের গ্রামের ভিতরেই। গ্রামের ভিতর থেকে একটা জলজান্ত ছেলে উধাও হয়ে গেল, কেউ দেখতেও পেল না। গ্রামের একটা মাতাল বলছে আমাদের গ্রামের শেষে যে বিশাল পোড়ো মাঠটা আছে সেই দিকে রাতের বেলা ওকে যেতে দেখেছে। কিন্তু মাতাল ছাতালের কথা কে বিশ্বাস করে? তারপর ওই মাঠের দিকে রাত্রে কে যাবে, আর কেনই বা যাবে? এমনিতেই গ্রামের লোকজন ওই মাঠকে ভয় পায়। কেন? ওই মাঠে কি এমন আছে? আসলে ছোটবেলা থেকেই মাঠটা নিয়ে নানা গল্প শুনে বড় হয়েছে সবাই। মুখে যতই বলুক আমি কুসংস্কার মানি না, কিন্তু ভয় সবাই পায়। পুলিশকে জানিয়েছিলেন? জানিয়েছি তো, পুলিশ সন্দেহ করছে ফালাকাটার ওখানে একটা লোক, ওই লোকের সাথে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়েছে, ওরাই কিছু করেছে। পাশ থেকে অন্য একজন ভদ্রলোক বলে ওঠেন, ও পুলিশ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, ওরা যে বড় লোক, ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। না না, এসব বললে হয় নাকি? একটা জলজান্ত ছেলে উবে যাবে আর পুলিশ হাত গুটিয়ে থাকবে? যাই হোক, আজকে আমি উঠি, আমি অন্য একদিন আসবো। আর এর মধ্যেও ফিরে আসলে বলবেন বাবনদা এসেছিল। আমরা উঠে আসছি, এমন সময় কানে এলো যোগনের বৃদ্ধ ঠাকুরদা জড়ানো গলায় কিছু বলছেন। কি বলছো দাদু? ও আর ফিরবে না, মাসান ঠাকুর কাউরে ফিরতে দেন না। এত পাপ কি আর সহ্য হয় দেবতার? কথাগুলো রাজার কানেও গেছে। পিছন থেকে একজন ভদ্রলোক বললেন, উনি আমার দাদা শ্বশুর যোগেনের ঠাকুরদা, বুড়ো মানুষ তো, একটু ভুলভাল বকে। ও, তার মানে আপনি আমাদের জামাইবাবু? ভদ্রলোক একটু হাসলেন। বলা বাহুল্য, শ্বশুরবাড়ির পাড়ায় এসে জামাই সম্বোধনে সব পুরুষই খুশি হন, ইনিও ব্যতিক্রম নন। এত বেশি খুশি হলেন যে আমাদের তার নিজের ঠিকানা, বাপের নাম সব জানিয়ে একবার তার নিজের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য আমাদের আমন্ত্রণ করে ফেললেন। ভদ্রলোকের পৈতৃক বাড়ি ময়নাগুড়ি দুর্গাবাড়ির আশেপাশেই। ফেরার সময় রাজা বলল, দেখলি তো কেন তোকে গাড়িটা রেখে ওই রকম জামা কাপড় পরে বদলে আসতে বললাম? বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো, সেটার থেকে ঝিনচ্যাক ড্রেস পরে দুজন নামলো। সেটা দেখলে এমনিতেই ওরা এত ঘাবড়ে যেত যে কথা বলতেই রাজি হতো না। লোকের সামনে সবসময় কুল ভাবে যাবি, বুঝলি? কুল। ভাই, আমিও ওই রকম অর্থনৈতিক অবস্থার থেকে উঠে এসেছি রে। এদের তো তাও জমি জায়গা আছে, আমাদের তাও ছিল না। আজকে যেই গাড়ি ড্রেস দেখিস, সেইটা ফুটানি দেখানোর জন্য না, কাজের প্রয়োজনে ব্যবহার করতে হয়। তবে তোর উপদেশ মাথায় রাখবো। আরে চিল মাই ব্রো, চিল। ওর ঠাকুরদা কি বললেন শুনলি? আরে ছাড় তো, আমাদের উত্তরবঙ্গে মাসান ঠাকুরকে নিয়ে এমন বহু মিথ প্রচলিত। বিশেষ করে আমি তো রাজবংশী বাড়ির ছেলে, আমি জানি আগেরকার দিনের লোকজন এটাকে কি ভয়ঙ্কর ভাবে মানে। ছাড় ছাড়, সব কথা ছাড়। দুই দিন পর রোববার দুপুরে ওয়াকারগঞ্জে রাজাদের বাড়িতে গেলাম। বিএলআরও অফিসের সামনের পথটা দিয়ে এগিয়ে গেলেই ওদের পুরানো আমলের বাড়িটা। এককালে এই পাড়াটায় বাড়িঘর ভীষণ কম ছিল, চারপাশে শুধু ধান ক্ষেত। সেই সময় মেন রোড থেকেই ওদের বাড়িটা দেখা যেত। এখন নতুন হওয়া হাল ফ্যাশনের দোতলা তিনতলা বাড়িগুলো বর্মন বাড়ির প্রাচীন ঐতিহ্যকে লোকচক্ষুর আড়ালে ঠেলে দিয়েছে। ওদের দোতলা বাড়ির নিচতলায় এক কোণে ওর ঘর। ঘরে ঢুকে দেখি ওর ঘরের বিছানায় আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের পুরানো কাগজগুলো ডাই হয়ে আছে। এক কোণে ওর ল্যাপটপ খোলা অবস্থায় রাখা আছে। রাজা একটা খাতায় কলম দিয়ে সেই সব পুরানো সংবাদপত্র থেকে কী সব টুকে রাখছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কী রে, কী করছিস এত পুরানো খবরের কাগজগুলো নিয়ে? ও আমার কথায় উত্তর না দিয়ে ইশারায় বসতে বলল। অগত্যা আমি একটা গদি আটা চেয়ারে বসে একটা ম্যাগাজিনের পাতা উল্টাতে লাগলাম। খানিকক্ষণ পরেই দেখি ও খবরের কাগজগুলো গুছিয়ে রেখে ল্যাপটপে বসে গেল।
কি ব্যাপার। আমি একটু উঁকি দিয়ে দেখি সেই একই দৈনিক সংবাদপত্রের অনলাইন সংস্করণের পেজ। বিছানায় ছড়িয়ে থাকা পত্রিকাগুলো 2-3 বছরের পুরানো। দেখি অনলাইনে ও তার থেকেও পুরানো খবরগুলো ঘাঁটছে। বুঝলাম ও বিশেষ বিষয়ের উপর তথ্য সংগ্রহের চেষ্টা করছে। ঘন্টা 2 পরে ও ল্যাপটপ থেকে উঠল, আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, অনেক কটা কাজ হলো। কি খুঁজছিস তখন থেকে? পরে সব শুনিস, আপাতত চল একটুখানি হাওয়া খেয়ে আসি। কোথায় যাবি? স্পারে না দিঘির পাড়ে? পাঠক যারা জলপাইগুড়ি শহরের বাসিন্দা নন তাদের জানিয়ে রাখি, আমাদের শহরে স্পার বলতে শহরের পাশে তিস্তা নদীর বাঁধ, আর দিঘির পাড় বলতে জলপাইগুড়ি রাজবাড়ির দিঘির পাড়কে বোঝায়। রাজা বলল, চল দিঘির পাড়েই চল। সাইকেল এনেছিস তো? হ্যাঁ। তারপর রাজাকে আমার সাইকেলের কেরিয়ারে বসিয়ে প্যাডেলে চাপ দিলাম রাজবাড়ি দিঘির উদ্দেশ্যে। ওদের বাড়ি থেকে খুব বেশি হলে 3 মিনিট লাগে সাইকেলে। দিঘির পাড়ে এসে শিব মন্দিরের ঘাটটায় বসলাম। দিঘির পাড়ে তখন লোকজন রোববারের মেজাজে ভিড় করেছে। আমি বললাম, এইবার বল, এতক্ষণ ধরে কি খুঁজছিলি? শুধু শুনবি না দেখবিও? দুটোই। রাজা আমাকে ওর মোবাইলের পর্দায় কতগুলো ছবি দেখালো, সংবাদপত্রের পাতায় ছাপা সংবাদের ছবি। প্রত্যেকটার বিষয়বস্তু একই, অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার। বললাম, হঠাৎ এটা নিয়ে পড়লি কেন? তুই একটু খবরগুলো পড়ে দেখ। আমি ওর কথা মতো কয়েকটা খবর পড়লাম এবং বিষয়টা বুঝতে পেরে ভীষণ রকম অবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম। দেখি রাজার মুখে রহস্যময় হাসি। যে কটা খবর পড়লাম সেগুলো 2019 থেকে 22-এর মধ্যে। মোট 3টে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সংবাদ লেখা পর্যন্ত মৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক 20 থেকে 31-এর মধ্যে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং সবচেয়ে বিস্ময়কর যেটা, সেটা হলো প্রতিটা মৃতদেহ পাওয়া গেছে ডাউকিমারির কাছাকাছি পোড়ো মাঠটায়। কিরে, এক জায়গায় পরপর 3 জন মারা পড়লো 3 বছরের মধ্যে? আরও বেশি। আমার কাছে 2002 থেকে 22 অব্দি ডেটা আছে। মোট 9 জনের লাশ এই সময়ের মধ্যে ওই মাঠের ধারে পাওয়া গেছে। সবকটা মৃত্যু একই ধরনের। হঠাৎ করে তোর এইটা নিয়ে ঘাটাঘাটি করার কথা মাথায় আসলো কেন? আসলে গত 23শে ডিসেম্বরের পুরনো কাগজটা কি একটা কাজে যেন নিয়েছিলাম। ঠিক তখনই হঠাৎ করে খবরটায় চোখ যায়। আর এই প্রসঙ্গে আবছা মনে পড়ল, ওই তল্লাট থেকে এর আগেও বেওয়ারিশ লাশ পাওয়ার খবর পেপারে ছেপেছে। ব্যাস, এরপর থেকেই এইটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। আফটার অল ওই এলাকার লোক নিয়ে নাড়াঘাটা শুরু করছি যখন। এখন তোর প্ল্যানটা তাহলে কি? আরও একটু তলিয়ে দেখা। খবরের কাগজে তো বিশেষ করে কিছু লেখেনি, আমাকে আরও একটু তথ্য সংগ্রহ করতে হবে। আচ্ছা, লোকগুলোকে খুন করলো কে? জানি না রে, ভগবানই জানেন। আর খুনই বা বলছিস কেন? অন্য কারণেও তো মরতে পারে। কিন্তু একই জায়গায় পরপর? ওইটাই তো ভাববার বিষয় বন্ধু। অবশ্য এমনও তো হতে পারে অন্য কোথাও খুন করে লাশ ওইখানে ফেলে গেছে। কিন্তু এত বড় একটা ঘটনা, এইটা নিয়ে তো হইচই পড়ে যাওয়ার কথা। পরপর এতগুলো লাশ, তাও একই জায়গা থেকে। রাজা আমার প্রশ্নের উত্তর দিল না। বলল, বাদ দে, ছাড়, বাদ দে, পরে ভাবা যাবে, যা যা হবে দেখা যাবে পরে। চল কদমতলা মোড়ে চল, কাকিমার দোকান থেকে মোমো খেয়ে আসি। পরের দিন সকালে হঠাৎ রাজা আমার বাড়িতে এসে হাজির। রেডি হয়ে নে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, শিলিগুড়ি যাব। হঠাৎ? তোর আজকে অফিস নেই? বারবার কেন ভুলে যাস যে আমাদের মার্কেটিংয়ের লোকজনের কাছে বাইরে আড্ডা মারাটাই অফিস করা? বুঝিস না নাকি বোকা? তো শিলিগুড়িতে কোথায় যাবি? ওই নিউজ পেপারের অফিসে। আমার কাজের কথাও হয়ে যাবে, আর দেখি যদি কেসটা নিয়ে কিছু জানা যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মার্কেটিংয়ের সূত্রে রাজার সমাজের নানা শ্রেণীর এবং অনেক তথাকথিত ভিআইপি এর সাথে যোগাযোগ আছে এবং তাদের অনেকের সাথে রাজার বেশ দাদা ভাই
কাকায় ভাইপো দাদু নাতির সম্পর্ক হয়ে গেছে। এই সংবাদপত্রের সম্পাদক মহাশয়ও তেমন একজন। তবে এনার সঙ্গে সম্পর্কটা উপরে উপরে কাকা ভাইপো হলেও সেটার ভিত্তি হলো দেওয়া নেওয়ার সম্পর্ক। আসলে সংবাদপত্রের একটা সাপ্তাহিক কলাম আছে, উত্তরের উদ্যোগী। এই কলামে আমাদের উত্তরবঙ্গের উদীয়মান উদ্যোগপতিদের সাক্ষাৎকার ছাপানো হয়। আর রাজার কাজ হলো ওর কাকার মতো এই সম্পাদকের সূত্রে তাদের সাথে যোগাযোগ করে তাদের নিজের ক্লায়েন্ট বানানো। বিনিময়ে রাজা নিজেদের কোম্পানির পক্ষ থেকে ভালো কিছু বিজ্ঞাপন পাওয়ার ব্যবস্থা করে দেয় এই পত্রিকাকে। যাই হোক, শিলিগুড়ি শান্তিপাড়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরে ৪৫ মিনিটের মধ্যে শিলিগুড়ি এভারভিউ মোড়ে এসে নামলাম। তারপর চানাপট্টির ভেতর দিয়ে হিলকার্ট রোডে এসে সেবক মোড় হয়ে সেবক রোডে উঠলাম। এখানে একটা ৫তলা ভবনের সবচেয়ে উপরের তলায় পত্রিকার অফিস। এডিটারের চেম্বারের বাইরে রিসেপশনে বসে থাকা সেক্রেটারির দিকে এগিয়ে গেলাম আমরা। দেখলাম নেপালিভাষী এই মেয়েটির সাথেও রাজার দারুণ ফিল্ড। রাজা জিজ্ঞেস করলো, কি সাহেব ব্যস্ত নাকি? হ্যাঁ, এই একটু মিটিং চলছে। ও, দেরি হবে কি? তাহলে তাহলে একটু পরেই আসবো। আরে না না, বসো। তারপর একটু থেমে মেয়েটা বলল, রাজাদা, মা তো অসুস্থ হয়েছিল শুনেছিলে। তোমাদের হেলথ ইন্স্যুরেন্সটা না থাকলে শেষ হয়ে যেতাম গো। দেখ তাহলে, তখন তো নিতে চাইছিলি না। যাকে, কাকিমা এখন কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আগের থেকে অনেক ভালো। শোনো না রাজাদা, আমার দিদি আর জামাইবাবু বলছিল একটা হেলথ ইন্স্যুরেন্স করাবে। ঠিক আছে, আমাদের শিলিগুড়ি অফিসে আসতে বলিস, করিয়ে দেব। আমি রাজার মার্কেটিং দেখে মনে মনে হাসি। আমরা রিসেপশনের সামনে একটা সোফায় বসে অপেক্ষা করতে লাগলাম। একসময় সম্পাদকের ঘরের দরজাটা খুলে গেল। দুজন ভদ্রলোকের সাথে সম্পাদক দাঁত কেলাতে কেলাতে বেরিয়ে এলেন। তারপর তাদের বাইরের করিডোর পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে এসে আমাদের দিকে তাকালেন। আরে রাজা, কখন এলে? এই তো এই আধ ঘন্টা হলো। বললাম ব্যস্ত নাকি, তাহলে পরের দিন আসবো। আরে না না, কিসের ব্যস্ত? এসো, ভেতরে এসো। বলে সেক্রেটারি মেয়েটাকে বললেন, ব্রজদাকে বলে দিও তো যেন 3 কাপ চা দিয়ে যায়। বলে আমাদের ওনার ঘরে নিয়ে এলেন। চেম্বারে এসে রাজা সেই পাতানো কাকা অর্থাৎ সম্পাদক মহাশয় আমাদের দুটো চেয়ার দেখিয়ে দিয়ে নিজের ডেস্কের অপর প্রান্তে নিজের চেয়ারে বসে বললেন, নে রাজা, বল কি বলবি। লক্ষ্য করলাম নিজের ব্যক্তিগত চেম্বারে ঢোকার পর এবং রাজা আর আমাকে পেয়ে ভদ্রলোকের মুখ থেকে তথাকথিত কলকাতাইয়া কথার টান উবে গিয়ে দিব্যি আমাদের নর্থ বেঙ্গলের টান ফিরে এসেছে। মনে মনে হাসলাম। আজও কিছু মানুষ নিজের আঞ্চলিক টানে কথা বলাকে কতটা লজ্জার বিষয় ভাবেন। আজকে ঠিক আমার প্রফেশনের বিষয় নিয়ে কথা বলতে আসিনি, আজকে একটু তোমার প্রফেশনের কাজ নিয়ে কথা বলতে এসেছি। কেন রে, ইন্স্যুরেন্স চাইলে কি মিডিয়া প্রফেশনে আসবি নাকি? আরে না, দাঁড়াও, তোমাকে আগে কয়েকটা জিনিস দেখাই। বলে রাজা ওর ঝোলা থেকে একতারা কাগজ বার করে সামনে টেবিলে রাখল। দেখো, তোমাদের পত্রিকারই খবর, গত 20 বছরের ডেটা আমার কাছে আছে। একই জায়গায় পরপর এতগুলো অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, মানে বিষয়টা একটু ভাবাচ্ছে আর কি। আমি একটু ঝুঁকে দেখলাম, ওই কাগজগুলোর মধ্যে একটা তথ্যের ছক আর কিছু খবরের প্রিন্ট আউট রয়েছে। সম্পাদক একটু ভ্রু কুঁচকে বললেন, তাই নাকি? বলে কাগজগুলো নিজের দিকে টেনে নিলেন। বেশ খানিকক্ষণ সেগুলো দেখতে দেখতে বললেন, কথাটা তো ভুল বলিস নাই, এই বিষয়টা আমারও মাথায় আসে নাই। কিন্তু তুই এর মধ্যে থেকে কি জানতে চাচ্ছিস? খবরে যা ছাপেনি সেইটা। পরের দিকে লোকগুলোর পরিচয় কি জানা গেছে? ওদের তো পোস্টমর্টম হয়েছে। মৃত্যুর কারণ কি বলা আছে সেই রিপোর্টে? কেন একই জায়গায় বারবার এতগুলো মৃতদেহ পাওয়া গেল? তাও আবার সব একই রকমভাবে মৃত্যু। পুলিশ কি এই বিষয়ে তদন্ত করছে?
এই সব আর কি। সম্পাদক মহাশয় খানিকক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আমার নলেজে নাই, দাঁড়া দেখি। বলে উনি উঠে পড়লেন। ইতিমধ্যে সম্ভবত সেই পূর্বে উল্লেখিত ব্রজদায়ী 3 কাপ চা নিয়ে ঘরে ঢুকলেন। সম্পাদক মহাশয় নিজের কাপটা হাতে নিয়েই ঘর থেকে বেরিয়ে গেলেন। খানিকক্ষণ পর সম্পাদক কাকু ফিরে এসে বললেন, না রে, এর বেশি কিছু তথ্য নাই। আসলে আমাদের এই তল্লাটের কিছু ইন্টার্ন সংবাদগুলো করেছিল, এখন আর ওদের সবার সাথে যোগাযোগও নাই। তাও ওদের কয়েকজনের সাথে ফোনে কথা বললাম, ওরাও বিশেষ কিছু বলতে পারছে না। একজন বলল ওই জায়গাটা নিয়ে নাকি কুসংস্কার আছে যে ওখানে এমন অপঘাতে মৃত্যু প্রতি বছর হবেই। এর বেশি কিছু জানতে পারলে না? না রে, কিন্তু ওদের তোলা কয়েকটা ফটো আছে যেগুলো খবরে ছাপানো হয় নাই। দাঁড়া দেখাই, খুব ইন্টারেস্টিং। বলে উনি ওনার স্মার্টফোন থেকে আমাদের কয়েকটা মৃতদেহের ছবি দেখালেন। মৃতদের চোখ আতঙ্কে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, মুখ বিস্ময়ে হাঁ। আমি শিউরে উঠলাম। সম্পাদক কাকু বললেন, দেখলি, মোটামুটি সব কয়টা বডি একই রকম। মনে হচ্ছে কিছু দেখে ভীষণ ভয় পাইছে। তুমি একটা কুসংস্কারের কথা বলছিলে না? আরে সেইটা তো সব জায়গাতেই থাকে। জলপাইগুড়ি শহরেও এমন কয়েকটা পুকুর নিয়ে মিথ আছে না, যে প্রতি বছর একটা করে মানুষকে ও নিবেই, সেই রকম আর কি। বুঝলাম। ঠিক আছে, আজকে আসি, আবার একদিন আসবো। বলে রাজা একটু তাড়াহুড়ো করেই উঠে পড়ল। সাথে সাথে আমিও উঠে পড়লাম। বাইরে এসে ওকে জিজ্ঞাসা করলাম, এইবার কি করবি? তোর কাকা তো আর বেশি কিছু বলতে পারলো না, বা বলল না। শোন, আমার এর থেকে যতটুকু জানা হয়ে গেছে, বাকিটা দেখি পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিছু জানা যায় কিনা। আগেই বলেছি যে আমার জিগরি দোস্ত রাজাচন্দ্র তার কর্মসূত্রে বিভিন্ন স্থানে ফিল্ড করে রেখেছে, এমনকি পুলিশ বিভাগেও। পুলিশের বহু উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক। বিশেষত তার নিজের আত্মীয়দের অনেকেই বিভাগে চাকরি করে। কিন্তু তাই বলে যদি শ্রোতারা ভেবে থাকেন যে আমাদের রাজা গিয়ে চাইলেই পুলিশ বিভাগ আপ্যায়ন করে সব তথ্য দিয়ে দেবে, তো সেগুড়ে বালি। আপনারা গোয়েন্দা গল্পে পড়েন ঠিকই যে ফেলুদা বা ব্যোমকেশকে পুলিশ বিভাগ সাহায্য করছে, কিন্তু বাস্তবে হয় ঠিক এর উল্টো। প্রথমে আপত্তি, তারপরে বেফালতু ফেঁসে যাবেন। কেন ঝুটঝামেলার মধ্যে জড়াচ্ছেন? এইসব টাইপের জুজু দেখানো। শেষে না ভাই আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে, এইসব টাইপের ইমোশনাল কথা। ফলত সোজা পথে রাজা পুলিশ বিভাগ থেকে অফিসিয়ালভাবে কোনো সাহায্যই পেল না। শেষ পর্যন্ত ও আরটিআই করতে বাধ্য হলো, এবং 1.5 মাসের মাথায় ঠিক উত্তর পেল এই পুলিশ বিভাগ থেকেই। তিস্তার পাড়ে বন্ধুরা মিলে সেদিন আড্ডা দিতে গেছি। তখন রাজা আমাকে দেখালো যারা মারা গেছে তাদের নাম, ঠিকানা, বয়স, পেশা, মৃত্যুর কারণ এবং তাদের পূর্বে কোনো অপরাধের রেকর্ড আছে কিনা, এবং তারা একে অপরকে চিনত কিনা। এই প্রশ্নগুলোর উত্তর রাজা জানতে চেয়েছিল। দেখলাম শেষ 2টি প্রশ্ন বাদে পুলিশ বিভাগ ওর বাকি সবকটা প্রশ্নেই উত্তর দিয়েছে। আমি বললাম, কিরে, শেষ 2টো প্রশ্নের তো উত্তর নেই। কোনো চাপ নেই, আমি নিজেই বের করে নেব। পরের 2 দিন রাজার সঙ্গে সময় দিতে হলো সেই মৃত 9 জনের মধ্যে 3 জনের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। প্রথম জন পরেশ রায়, বয়স 25, বাড়ি টেকাটুলি, ময়নাগুড়ি, মৃত্যু আগস্ট 2002। দ্বিতীয় জন রঞ্জিত দাস, বয়স 21, বাড়ি ধূপগুড়ি, মৃত্যু জুন 2013। তৃতীয় জন মোহাম্মদ আতাউর রহমান, বয়স 24, বাড়ি কালীরহাট, মৃত্যু সেপ্টেম্বর 2019। প্রথম জন পেশায় রাজমিস্ত্রির যোগানদার, দ্বিতীয় জন স্কুল ছুট, বেকার যুবক, আর আতাউর শিলিগুড়িতে একটা হোটেলে কাজ করত। তবে যখন মারা যায় তখন সে চাকরিটা সদ্য ছেড়ে দিয়ে কালীরহাটে ফিরে এসেছে, কর্মহীন, বেকার। 3 জনেরই মৃত্যুর কারণ আকস্মিক আতঙ্কের কারণে হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া। আমাদের প্রথম খোঁজ শুরু হলো পরেশ রায়কে দিয়ে।
রাজা প্রথমে টেকাটুলিতে থাকা আমাদের বন্ধু পার্থসারথীকে পরেশ রায়ের সম্পর্কে খোঁজ খবর নিতে বলে। যদিও এতদিন আগের ঘটনা, পার্থ নিজেও সেই সময় ছোট, তাই ওর নিজের লোকটা সম্পর্কে বিশেষ মনে নেই। কিন্তু লোকটার সমবয়সী লোকজনদের থেকে, মানে লোকটা এখন বেঁচে থাকলে তার যা বয়স হতো, সেই বয়সী লোকজনদের থেকে খোঁজ নিয়ে পার্থ যা জানালো তা হলো এই যে পরেশ রায়ের বাড়ির লোকজনদের অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো ছিল না। ওর বাবা দিনমজুরি করতেন। ওর এক বোন ছিল, তার বিয়ে ময়নাগুড়ি লাটাগুড়ির পথে মৌলানিতে হয়েছিল। ছেলেটা বিশেষ সুবিধের ছিল না। একে তো ভীষণ নেশারু ছিল, আর ভীষণ পথ টাইপের ছেলে ছিল। মেয়েবাজি বৌদিবাজি তো বটেই, একবার ওদের পাশের বাড়ির একটা অল্প বয়সী মেয়ের সাথে অসভ্যতম করতে গিয়ে ধরাও পড়ে। সেই মেয়েটা চিৎকার করাতে গ্রামের লোকজন ছুটে গিয়েছিল এবং ওকে নোংরা অবস্থায় দেখে ফেলে। সেই যাত্রায় থানা পুলিশ না হলেও ও গ্রামের লোকজনের হাতে বেধড়ক মারধর খায়, কিন্তু তাতেও ও শুধরায়নি। শেষ ঘটনাটা গ্রামের এক বিবাহিতা অল্প বয়সী মহিলার সাথে করে। ওনার স্বামী কাজের সূত্রে বাইরে থাকতেন, বাড়িতে ভদ্রমহিলা ছোট একটা ছেলেকে নিয়ে একাই থাকতেন। একদিন রাতের অন্ধকারে ওনাকে পথে একা পেয়ে মুখ চেপে ধরে টানতে টানতে ঝোপের আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যথারীতি এই যাত্রায় আবারও ধরা পড়ে যায় এবং এইবার ওকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করা হয়। যদিও ও কিভাবে যেন সবার চোখে ধুলো দিয়ে পালায়। সেই থেকে ও আর কোনোদিন গ্রামে আসতো না। তবে শোনা কথা, ও এমন কীর্তি নাকি আরও করেছে। কথাগুলো ফোনেই হয়েছিল। রাজা জিজ্ঞেস করলো, এরপরে ও কোথায় চলে যায় জানিস না? আমি কিভাবে জানবো? আমি তো তখন ছোট। তবে ওর সাথে ছোটবেলায় খেলাধুলা করেছে পাড়ার এমন একটা দাদা বলছিল, ওকে নাকি গয়ার কাটার ওই দিকে কোথায় একটা দেখেছিল। ওখানে ওর টাইপেরই একটা বৌদিকে জুটিয়ে নাকি তার সাথেই থাকতো, তেমনটা উনি শুনেছিলেন। ডাউকিমারির আশেপাশে ওর কেউ থাকতো কিনা খোঁজ নিতে বলেছিলাম তোকে। হ্যাঁ, খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। বলছি, আর কোনো ইনফরমেশন বাদ দিলি না তো? দেখ ভাই, আমার উপরে ভরসা না থাকলে অন্য কাউকে দিয়ে ইনফরমেশন জোগাড় করা। আমি অনেক চেষ্টা করে এইটুকু জানতে পেরেছি। আরে আরে খোঁজছিস কেন? আরে তুই আর আমি ল্যাংটা কালের বন্ধু, তোকে ভরসা করব না তো কাকে করব? রঞ্জিত দাসের বাড়ি আমাদের বন্ধু গৌরাঙ্গের বাড়ির কাছাকাছি। তবে সমস্যা হলো, পার্থকে যেমন ভরসা করা যায়, গৌরাঙ্গকে তেমন না। ও একটু ক্যালানে টাইপের ছেলে। অতএব এখানে রাজার ভরসা হয়ে উঠল গৌরাঙ্গের পাড়াতুতো ভাই সুব্রত, আমাদের থেকে অনেকটা জুনিয়র একটা ছেলে। গৌরাঙ্গের বাড়িতে আমরা বহুবার যাওয়ার ফলে আমাদের সাথে ওর বেশ ভালো রকম পরিচয় আছে। বিশেষত ছেলেটা আমাকে বেশ খাতির করে আমার পেশার জন্য। বন জঙ্গলে ঘুরে রিসার্চের কাজ নাকি ওর ভীষণ ভালো লাগে। তাই সুব্রতকে রাজা দায়িত্ব দিল রঞ্জিত দাসের ঠিকুজি কুষ্টি বের করতে। ছেলেটা তো ভীষণ উত্তেজিত, দিব্যি একটা গোয়েন্দা গল্প টাইপের ফিলিংস নাকি ওর হচ্ছে। সবচেয়ে বড় কথা, এই রঞ্জিত দাস ওদের স্কুলেই পড়তো। ও তখন ক্লাস 5-এ, আর রঞ্জিত তখন একাধিকবার ফেল করে ক্লাস 9-এ। ছেলেটা এক কথায় বড়লোক বাবার বকে যাওয়া এবং খানিকটা মাথায় গন্ডগোল টাইপের ছেলে। সুব্রতর শুধু এইটুকুই মনে আছে যে ছেলেটা স্কুলে গুন্ডামি করতো খুব, আর একটু দুর্বল টাইপের ছেলে হাতে পেলে র্যাগিং করতো খুব। একবার একটা ছেলেকে স্কুলের পাশে একটা ডোবায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটা সাঁতার জানতো না। ছেলেটা যত বেশি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, রঞ্জিত পাশে দাঁড়িয়ে তত বেশি হাসতে থাকে আনন্দে। পরে কিছু ছেলে স্যারদের বলায় স্যাররা ছেলেটাকে উদ্ধার করে। এর আগেও রঞ্জিত বহু এমন অন্যায় করেছে, কিন্তু ওর বাবার ক্ষমতার জন্য স্যাররা বিশেষ কিছু করতে পারেননি। কিন্তু এইবার ওকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, এইটুকু সুব্রতর মনে আছে। তবে ও কথা দিয়েছে আরও কিছু খবরও জোগাড় করে আনবে। বিকালবেলায় আমাদের এসি কলেজের মাঠে শরীরচর্চা করতে এসে রাজা আমাকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বন্ধুরে, কেস তো জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে।
এসেছিলাম মেশোকে কেস খাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। এখন নিজেই কেসের জালে জড়িয়ে পড়লাম। এক সেট বুকডন মেরে উঠে আমি বললাম, তাহলে আর কি, হাত তুলে নে, মেশোকে বল, এখন তোমার উকিলই একমাত্র ভরসা। পাগল, এত দূরে এসে লেজ গুটিয়ে পালাবো? রাজা চন্দর তেমন বস্তুই না। আতাউরের খবর বের করা নিয়ে খুব বেশি ঝামেলা হলো না, যেহেতু ঘটনাটা বেশি দিন আগের না। কালীরহাটের কম বেশি সবারই ঘটনাটা জানা। এই যাত্রায় রাজা নিজেই ওর ধূপগুড়ি অফিসের একটা ছেলেকে নিয়ে চলে যায়। ওখানকার কয়েকজন বড় সার ব্যবসায়ী আর কন্ট্রাক্টরের কাছে পৌঁছে যায় নিজের পলিসি নিয়ে কথা বলতে। যথারীতি রাজার অসাধারণ কথার গুণে মুগ্ধ হয়ে তারা পলিসি তো করেনি, আতাউর সম্পর্কেও বেশ কিছু তথ্য জোগাড় করে দেয়। আতাউরের বাবা একজন চাষি। 4 ভাই বোনের মধ্যে আতাউর সবচেয়ে ছোট। উচ্চ মাধ্যমিকের পরে ওকে পড়াশোনা করার জন্য শিলিগুড়ি পাঠানো হয়। ছেলেটা পড়াশোনায় খারাপ ছিল না, কিন্তু শিলিগুড়ি গিয়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়েই হোক বা অন্য কোনো কারণেই হোক, পড়াশোনা শেষ না করেই কাজকর্মে ঢুকে পড়ল। তারপর কয়েকবার কাজের জায়গা বদলে শেষ পর্যন্ত একটা হোটেলে ঢোকে, কিন্তু সেখানেও 1 বছরের বেশি কাজ করতে পারেনি। কাজ ছেড়ে বাড়ি ফিরে আসে। বলে কিছুদিনের মধ্যেই নাকি কলকাতা চলে যাবে। সেখানে ও আরও ভালো কাজের অফার পেয়েছে, কিন্তু মাঝপথেই দুর্ঘটনাটা ঘটে। রাজা জিজ্ঞেস করেছিল, আচ্ছা, ওর কি কোনো শত্রু বা এমন কেউ ছিল? রাজার নব্য ক্লায়েন্ট বলে ওঠে, আরে না ভাইস্তা, ছেলেটা ভীষণ ভালো আর নিরীহ টাইপের ছেলে ছিল। এই তো আমার বড়দার ছেলের সাথেই স্কুলে পড়তো। কখনো কারো সাথে গলা তুলে কথা পর্যন্ত বলতো না। সেই ছেলের শত্রু কে থাকবে? রাজা এর মধ্যে ম্যানেজ করে আতাউরের পিসির ছেলের সাথে কথা বলে নিয়েছে, এবং আতাউর শেষ যেই হোটেলটায় কাজ করতো তার ঠিকানাও নিয়ে ফেলেছে। বিকালে আমাকে ফোন করে সব ঘটনা বলার পর বলল, ভাই, আতাউরের হিসাবটা কিন্তু মিলছে না। কেন? আগের দুটো তো চরম জালিমাল, আর এ তো একদম একদম নিরীহ চ্যাংড়া। ভাই, ওই রকম ভিজা বিড়ালের মতো পাবলিক প্রচুর থাকে। তুই নিজে কি জিনিস সেটা ভুলে গেলি? এর মধ্যে প্রায় 2 সপ্তাহ রাজার সাথে দেখা হয়নি। নেওড়া ভ্যালিতে আমাদের প্রজেক্টের একটা টিম কাজ করছে, সেখানেই থাকতে হয়েছিল। ফোনে নেটওয়ার্কও সেখানে সেরকমভাবে থাকতো না, তবুও মাঝে 2-3 দিন কথা হয়েছে। ওর মুখ থেকেই শুনলাম সেই 9 জনের মধ্যে যেই 8 জনের সম্পর্কেও যা তথ্য সংগ্রহ করেছে তাতে সবাই ওই ময়নাগুড়ি, ধূপগুড়ি, ডাউকিমারি, গয়ারকাটা, বীরপাড়া এলাকার বাসিন্দা। আর প্রত্যেকেই রাজার মতে চরম জালি পাবলিক। ফ্রডবাজি, স্মাগলিং, নারী ঘটিত দুষ্কর্ম, রাজনৈতিক দুষ্কৃত ধরনের কাজের সঙ্গে কোনো না কোনোভাবে নাম এদের জড়িত। আমি জিজ্ঞেস করলাম, আতাউরের সম্পর্কে কিছু জানতে পারলি? না রে, আতাউর সম্পর্কে যেটুকু তথ্য পাচ্ছি তাতে ওর রেকর্ড একদম ক্লিন। বলিস কি রে? ডাকাত দলের মধ্যে এই একটাই সাধু পুরুষ? না রে, আমার মন বলছে হিসাবে বিশাল গন্ডগোল আছে। ও আরও জানালো, মাঝখানে একবার যোগেন্দ্রের বাড়িতেও গেছিল। ওদের একটা তামাদি হয়ে যাওয়া পলিসির টাকা উদ্ধার করে দেওয়ায় নাকি ওরা আজকাল রাজাকে বেশ ভরসা করছে। কালিম্পং থেকে লাভা হয়ে মালবাজারে আসার জিপটার ছাদের উপর পাহাড়ি দাজুদের সঙ্গে বসে লাভা থেকে সেই ভয়ঙ্কর সব বাঁকওয়ালা পাহাড়ি পথ পেরিয়ে পাপড় খেতি, গরুবাথান হয়ে মালবাজার ক্যালটেক্স মোড়ে এসে সবেমাত্র এনবিএসটিসির মালবাজার জলপাইগুড়ি বাসটার জানলার পাশের একটা সিটে এসে বসেছি। তখনই পকেটের ভেতরে ফোনটা ভাইব্রেট হয়ে উঠল। বের করে দেখি আদি অকৃত্রিম রাজাচন্দ্র। ফোনটা ধরে জিজ্ঞেস করলাম, বল ভাই। আমি এই মুহূর্তে জলপাইগুড়ির বাসেই বসে আছি। তোকে তো আগেই বলেছিলাম যে আজকে ফিরবো। তুই এখন এক্স্যাক্ট কোথায় আছিস? এই তো মালবাজারেই। বাসটাই মাত্র ছাড়লো। কেন, কি হয়েছে? শোন ভাই, তোর আর জলপাইগুড়ি আসার দরকার নেই। তুই ময়নাগুড়িতে নেমে পড়, সোজা তন্ময়ের চেম্বারে চলে যাবি। আমিও বাড়ি থেকে বেরাচ্ছি বাইকটা নিয়ে, ওখানেই দেখা হয়ে যাবে। আরে ঘটনা কি ঘটেছে সেটা তো আগে বলবি। আরে ডাউকিমারির যোগেন আজকে সকালবেলাতেই বাড়ি ফিরে এসছে। তুই ময়নাগুড়িতে আয়, সেখান থেকে একসাথে ওদের ওখানে যাব। বলিস কি?
ভীষণ উত্তেজনায় আমার মুখ থেকে কথাটা এত জোরে বেরিয়ে এলো যে বাস ভর্তি লোক ঘুরে আমার দিকে তাকালো। আমি একটু বিব্রত হয়ে চারপাশটা একবার দেখে নিলাম, তারপর বললাম, ঠিক আছে তুই আয়, আমিও পৌঁছাচ্ছি। তন্ময়ের চেম্বারটা ময়নাগুড়ি দুর্গাবাড়ি মোড়ে। বাস থেকে নেমে সেখানে পৌঁছে দেখি রাজা অনেক আগেই সেখানে পৌঁছে গেছে। আমাকে দেখেই বেশ তাড়াহুড়ো করে বলল, ভাই ঝটপট নিজের ব্যাগপত্র তন্ময়ের কাছে রেখে চল, চল আমার সাথে চল। দাঁড়া ভাই, আগে একটু জিরিয়ে নি। আরে পরে জিরাবি, আগে চল, যোগেন ফিরে এসছে। তন্ময় এতক্ষণ হাঁ করে আমাদের কথা শুনছিল, এইবার বলল, দাঁড়া, বাচ্চাটা সবেমাত্র আসলো, একটু চা খাক। আরে চা ঘুরে এসে খাবি, আগে কাজটা কমপ্লিট করি। রাজা ওর বাইকে উঠে স্টার্ট দিতে দিতে বলল, কিরে বস। আমরা এগোলাম ডাউকিমারির উদ্দেশ্যে। যোগেনদের বাড়ি যখন এসে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল। ওদের বাড়িতে একগাদা লোকজনের ভিড়। আমরা বাইকটা ওদের বাড়ির সামনে রেখে এগিয়ে গিয়ে ভিড়ের মধ্যে থেকে উকি মারলাম। সমস্যা হলো যোগেন রাজাকে কখনোই দেখেনি, চেনা তো দূরে থাক। এতদিন মিথ্যা পরিচয় দিয়ে রাজা এই বাড়িতে যাতায়াত করেছে, এখন যদি সবটা প্রকাশ হয়ে পড়ে তো কেলেঙ্কারি। রাজাকে সেইটা বলায় ও বলল, আরে এত চাপ নিচ্ছিস কেন, দেখি না কি হয়। ওদের বাড়ি পৌঁছে দেখলাম যোগেনদের ঘরের দাওয়ায় ওর বউ, দিদি, জামাইবাবু সহ একগাদা লোকজনের ভিড়। এদের মধ্যে থেকেই ওর বউ আমাদের দেখতে পেয়ে করুণ মুখে একটু হাসল। রাজা এবার ভিড় ঠেলে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, ফিরে এসছে শুনলাম। হ্যাঁ দাদা, কিন্তু মাথাটা খারাপ হয়ে গেছে, আমাকে আর বাচ্চাকে ছাড়া কাউকে চিনতে পারছে না। আর আর কি দেখে যেন ভীষণ ভয় পেয়েছে, ঘরের বাইরে আসতে চাইছে না, আবার ঘরে একা একা থাকতেও পারছে না। কখন পাওয়া গেল? এই তো আজকে ভোরবেলায় এসে দরজার সামনে বসেছিল। কোথায় আছে? ওই তো ঘরের ভিতরে, দাদুও ওর সাথে আছে। ঘরের ভেতরে ঢুকে দেখি একটা কাঠের চৌকির উপর একটা কম্বল মুড়ি দিয়ে একজন যুবক শুয়ে আছে। বুঝলাম এই হলো সেই যোগেন। পাশে বসে ওর ঠাকুরদা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পাশে একটা চেয়ারে একজন বৃদ্ধা বসে আছেন। যোগেনের বউ জানালো ইনি যোগেনের পিসি। রাজা দেখলাম একভাবে খানিকক্ষণ যোগেনের চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর খানিকটা নিশ্চিত হয়েই যেন ডাক দিল, যোগেন, চিনতে পারছো আমাকে? যোগেন শূন্য দৃষ্টিতে খানিকক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কোনো উত্তর দিল না। রাজা আবার জিজ্ঞেস করলো, কোথায় গেছিলে তুমি, তোমার কি হয়েছে? যোগেন আবার খানিকক্ষণ ফ্যালফ্যাল চোখে ওর দিকে তাকিয়ে থাকলো। তারপর দেখলাম যোগেনের দুই চোখ আতঙ্কে বড় বড় হয়ে উঠল। তারপর বড় একটা হাঁ করেও বলল, এই এত বড় বড় চোখ, মাথা নাই, ভয় ভয়। বলেই ওর ঠাকুরদার কোলে আবার মুখ গুজে দিল। যোগেনের বউ বলল, আজকের ভোরবেলা দেখি বাড়ি ফিরে দরজার সামনে বসে আছে, দুই চোখের দৃষ্টি পাগলের মতো। কি হয়েছে জিজ্ঞাসা করলে শুধু ওই একটাই কথা বলছে। কোনো কারণে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছে। বৌদি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব একবার ওকে মানসিক অসুখের ডাক্তার দেখান। আমরা ঘর থেকে বেরিয়ে যাব, তখনই শুনলাম ও ঠাকুরদার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছেন, তোর ভয় কি রে ভাই, তুই তো কিছু করিস নাই, মাসান ঠাকুর শুধু পাপীদেরই শাস্তি দেয়। আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। রাজার মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর কপালেও চিন্তার ভাঁজ পড়ে গেছে এই কথাটা শুনে। ওদের বাড়ি থেকে বের হয়েই দেখা হয়ে গেল সেদিনের সেই জামাইবাবুর সাথে। মুখটা একটু শুকনো। রাজা ডাকল, কি জামাইবাবু, আপনার শালা তো ফিরে এসেছে। প্রত্যুত্তরে কিন্তু ওনার মুখে কোনো হাসি দেখা গেল না, আনন্দের ছাপও ফুটে উঠল না। শুকনো গলায় বললেন, কথা হলো আপনার বন্ধুর সাথে? কথা বলার মতো অবস্থায় কি আর আছে? এত ভয় পেয়েছে যে মনে হচ্ছে মাথাটাই ভয় খারাপ হয়ে গেছে।
কাউকে ঠিকঠাক করে চিনতেও পারছে না। ওর সাথে কি হয়েছে সেটাও তো বলতে পারছে না। আমি লক্ষ্য করলাম ভদ্রলোকের মুখে যেন ক্ষীণ একটা হাসি খেলে গেল। উনি বললেন, ও সুস্থ হয়ে যাবে তো? হাজার হোক, বউ বাচ্চা আছে। ভদ্রলোক গলায় কৃত্রিম সহানুভূতি ফুটিয়ে বললেন। আমার কপালে একটা ভাঁজ পড়ে গেল। লক্ষ্য করলাম রাজার কপালেও ভাঁজ। কি ব্যাপার, শালা ফিরে আসায় জামাইবাবু কি খুশি হননি? রাজা বলল, সেটাই তো ডাক্তাররা বলতে পারবেন, আমি তো নিমিত্ত মাত্র। বলে বাইকটা স্টার্ট দিয়ে দিল। বসে পড়। তারপর বাইক ছুটিয়ে দিল। আমি পিছনে বসে জিজ্ঞেস করলাম, এইবার কি ময়নাগুড়ি হয়ে বাড়ি? হ্যাঁ, তার আগে চল তোকে এখানকার একটা দোকান থেকে চা খাওয়ায়, দারুণ চা বানায়। আচ্ছা, মাঠটা একবার দেখে গেলে ভালো হতো না? হ্যাঁ, কথাটা খারাপ বলিসনি, চল আগে মাঠটায় ঘুরে আসি। ডাউকিমারির মূল লোকালয়টা ছাড়িয়ে এলাম। কাঁচা পথটা দুই পাশে এবার শুরু হলো চাষের ক্ষেত। রাজা বলল, কি রে, মাঠটা কোন দিকে? এই দিক দিয়েই তো শুনেছিলাম। আমি কোনো উত্তর দিলাম না। রাজা খুব ধীর গতিতে বাইকটা চালাতে চালাতে দুই পাশে তীক্ষ্ণ নজর রাখতে লাগলো। বেলা দিকে ধীরে ধীরে পশ্চিমের দিকে ঢলে পড়ছে। পাকা পথটা একসময় একটা ছোট খালের ধারে এসে শেষ হলো। আমি বললাম, যা, রাস্তাই তো শেষ হয়ে গেল। হ্যাঁ, তাই তো দেখছি। চল, আরেকদিন আসা যাবে খন। এমন সময় ডান দিকে ধান ক্ষেতের আলে একজন বয়স্ক ভদ্রলোককে দেখতে পেলাম। একটা লাল গরুকে ধান ক্ষেতের মাঝে এক টুকরো ফাঁকা মাঠে চড়িয়ে খাওয়াচ্ছেন। আমি বললাম, চল ওনাকে জিজ্ঞেস করে দেখি। দুইজন মিলে ধান ক্ষেতের আল বেয়ে এগিয়ে গিয়ে ওনার পিছনে দাঁড়ালাম। জ্যাঠা, শুনছেন? ভদ্রলোক আমাদের দিকে ঘুরলেন। মুখে অজস্র বলি রেখা, মাথার চুল ধবধবে সাদা। আপাত নিরীহ গ্রামের সাধারণ মানুষের মতোই দেখতে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, ভদ্রলোকের চোখ দুটো ভীষণ গভীর। এমন চোখের দিকে তাকালে মনে হয় যেন অতল কোনো সমুদ্রের দিকে তাকিয়ে আছি। পরনে সাদা হাতাওয়ালা গেঞ্জি আর কাছা না দিয়ে পরা ধুতি। স্থির চোখে আমাদের দিকে তাকিয়ে থাকলেন। কোনো উত্তর বা কৌতূহল তার চোখে বা মুখের অভিব্যক্তিতে ফুটে উঠল না। অমন অতল মর্মভেদী দৃষ্টির সামনে দাঁড়িয়ে থেকে প্রথমটা আমাদের মুখ থেকে কোনো কথা বের হলো না। শেষে বহু কষ্টে রাজাই প্রশ্ন করল, জ্যাঠা, মাসানের মাঠটা কোন দিকে? উনি একই রকম কয়েক মুহূর্ত চুপ থেকে হাত দিয়ে দূরে একটা অশ্বত্থ গাছ দেখিয়ে বললেন, এই আলটা ধরে সোজা চলে যাও। অবশ্য যাও বললে কি আর যাওয়া যায়? কোনো এক অদৃশ্য শিকল যেন আমাদের হাত পা বেঁধে সেখানেই আটকে রেখেছে। বেশ কয়েকটা মুহূর্ত লাগলো আমাদের সচল হতে। আমরা ওনার দেখানো পথে পা বাড়ালাম। খানিকটা এগোতেই উনি আবার পিছু ডাকলেন, শোনো। আমরা পিছন ফিরে তাকালাম। উনি আঙুল তুলে অভিভাবকের ভঙ্গিমায় বললেন, সূর্য ডোবার আগে মাঠটা থেকে ফিরে আসবে কিন্তু। ধান ক্ষেত, একটা আধ শুকনো পুকুর আর খানিকটা দাঁতরঙ্গার ঝাড়ে ভরা জঙ্গল পেরিয়ে মাঠটার সামনে এসে দাঁড়ালাম। আর 5টা ফুটবল মাঠের মতোই দেখতে। পার্থক্য মাঠের ঠিক মাঝখানে একটা মাটির ঢিবি মতো, তার উপরেই একটা প্রাচীন অশ্বত্থ গাছ। বড় গাছটার নিচে ঢিবিটাকে 3 পাশ থেকে পিতরাজ, খোকসা ডুমুর, শ্যাওড়া, বনশাল, কারিপাতার মতো গাছ আর আঁশশ্যাওড়া ফার্নের ঝোপে ঝাড়ে ঘিরে রেখেছে। একটা পাশ শুধু খোলা, সেখানে মাটি দেখলেই বোঝা যায় নিয়মিত নিকানো হয়। এই পাশেই একটা বড় পাথর শিবলিঙ্গের মতো মাটিতে পোঁতা, তাতে আবার নীল রং মাখিয়ে তার উপর কালো রং দিয়ে চোখ মুখ আঁকানো। রাজা বলল, দেখ, একেই বলে মাসানের থান। আগে দেখেছিস কখনো? দেখেছি, কিন্তু তখন ভাবতাম ভোলে বাবার মূর্তি। রাজা মাঠের দিকে আঙুল দেখিয়ে বলল, দেখ, 3 দিক থেকে 3টে পায়ে চলা পথ এখানে এসে মিশেছে। মাসানের থান অনেক সময়ই এমন তেমাথার মোড়েই থাকে। এই মাসান ঠাকুর খুব ভয়ঙ্কর শুনেছি। আমিও তেমনটাই শুনেছি, কিন্তু খুব বেশি কিছু জানি না। ওই বাড়িতে দাদুর মুখে যেটুকু শোনা। যাকে, চল যাই, সন্ধে হয়ে যাচ্ছে। চাটা খেয়ে তন্ময়ের চেম্বার থেকে তোর ব্যাগটা নিয়ে বাড়ি ফিরি।
বেশি দেরি হলে ফেরার সময় তিস্তার ব্রিজে বিশাল জ্যামের মধ্যে পড়তে হবে। বেশি রাত্রি হলে আবার ট্রাকের লাইন লেগে যাবে রাস্তায়, তখন চাপ হয়ে যাবে বাইক চালাতে। চায়ের দোকানদারের নাম বিকাশ কেরকেট্টা। রাজার মুখে আগেই শুনেছিলাম দারুণ নাকি চা বানায়। এখানেই একটা ফুটবল মাঠের এক কোণে বাঁশের বেড়া আর পুরানো মোর্চে লাগা করগেট টিনের ছাউনি দেওয়া ছোট দোকানটা। লোকজনের বাড়িঘর থেকে একটু দূরে দোকানটা। দোকানের পিছনেই বড় একটা বাঁশ বাগান, সবজি ক্ষেত এইসব। দোকানে এখন অন্য কোনো গ্রাহককে দেখতে পাচ্ছি না। দোকানের অবস্থান আর পরিস্থিতি দেখে খানিকটা বিস্মিত হয়েই রাজাকে বললাম, ভাই এর দোকান চলে ঠিকঠাক? চলে মানে? দৌড়ায় রীতিমতো। একদিন সকালে বা হাটবার করে বিকেলের দিকে আসিস তো, দাঁড়ানোর জায়গা পাবি না দোকানের সামনে। বাইকটা দোকান থেকে একটু দূরে একটা কাঁঠাল গাছের নিচে দাঁড় করিয়ে রেখে রাজা দোকানের সামনে এগিয়ে গেল। কি কেরকেট্টা দা, চা হবে নাকি? একগাল হেসে কেরকেট্টা দা বললেন, হ্যাঁ বসো ভাই বসো, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। খানিকক্ষণ পরে কেরকেট্টা দা দুটো কাগজের কাপে 2 কাপ দুধ চা আমাদের হাতে ধরিয়ে দিলেন। দারুণ ভাই। চায় একটা চুমুক দিয়ে দেখলাম চাটা সত্যিই ভীষণ ভালো বানায়। এলাচ, দারুচিনি আরও কি কি মেশানো একটা সুন্দর গন্ধ আছে চাটাতে। শীতের শেষ, বেলা বড় তাড়াতাড়ি ফুরিয়ে গেছে আর অন্ধকারটাও বেশ গাঢ় হয়ে উঠেছে। পথের ধারে ল্যাম্পপোস্টার ঘোলাটে সাদা টিউবলাইটের আলো সেই ঘন অন্ধকারের যেই ভগ্নাংশটুকুকে অস্পষ্ট আলোকিত করতে পেরেছে, তাই অন্ধকারে আসার আলো হয়ে ওঠার বদলে বরং আরও গা ছমছমে পরিবেশ সৃষ্টি করছে। আমরা দুজনেই একসাথে খানিকটা স্বস্তি, খানিকটা নিরাশা অনুভব করছি। স্বস্তি কারণ যোগেন ফিরে এসেছে, অন্তত আমাদের ভালো মানুষ মেশোর ঘাট থেকে শাস্তির খানাটা খানিকটা সরল। আর নিরাশ কারণ দিব্যি একটা রহস্যের জালের সুতো ধরে ধরে জট ছাড়ানোর সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছিল, সেটাকে সমাধান না করেই ক্ষান্ত দিতে হবে। যোগেনের সাথে কি হয়েছিল বা এক জায়গায় পরপর এত মৃতদেহ কিভাবে উদ্ধার হলো, সেটা নিয়ে কৌতূহল পুরো মাত্রায় আমাদের আছে। কিন্তু এখন সেটার পিছনে পড়ে থাকা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। যে কোনো কাজ করার ক্ষেত্রে, বিশেষত আমাদের মতো চাকুরিজীবী মানুষের পক্ষে একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন। ছাত্র জীবনে বা বেকার অবস্থায় রাজা আর আমি বিনা কোনো কিছু প্রাপ্তির আশায় এমন অনেক কাজ করেছি। এমনকি আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেয়ে অনেকেই আজকাল জীবনে বড় জায়গায় প্রতিষ্ঠিত। কিন্তু আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে এইসব করার সময় বা উপায় কোনোটাই নেই। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রাজাকে জিজ্ঞেস করলাম, এরপর কি করবি? কি আর করব, আমি তো আর পুলিশের লোক না বা ফেলুদা ব্যোমকেশ না। এসেছিলাম মেশোকে অসম্মানের হাত থেকে বাঁচাতে, সেইটা করতেই যেটুকু যা করতে হয়েছে। কালকের থেকে আবার ফুল দমে ক্লায়েন্টের পিছনে পড়তে হবে। যোগেন কোথায় গেছিল, ওর সাথে কি হয়েছিল, এগুলো আর জানা হবে না হয়তো, বা ওই লোকগুলোকেই বা কে মারল। নিকুচি করেছে, ছাড় তো, আমার কোন ঠেকা। রাজার গলায় হতাশা ঝেড়ে ফেলার প্রচেষ্টা। আচমকাই, এত দূরে এসে শেষটা না দেখেই ফিরে যাবে? ভরাট গম্ভীর গলায় কথাটা শুনে দুজনেই চমকে উঠলাম। প্রথমে ঠিক বুঝতে পারলাম না কথাটা কে বলল। তারপর পথের উপরই একটা ঝুঁকে পড়া বাঁশ গাছের নিচে একজন ঋজুদেহী মানুষকে দেখতে পেলাম। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আকাশের অগণিত নক্ষত্রের অস্পষ্ট আলোয় পরনের সাদা ধুতি আর গেঞ্জিটা বোঝা যাচ্ছে। আমরা কোনো উত্তর না দিয়ে অবাক হয়ে সেই দিকেই তাকিয়ে থাকলাম। আগন্তুক এইবার লম্বা লম্বা পদক্ষেপে আমাদের দিকে এগিয়ে এলেন। দুজনেই এতক্ষণ কথা বলার পাশাপাশি মোবাইলের পর্দায় আঙুল চালাচ্ছিলাম। মোবাইলের সেই নীলাভ আলোয় আগন্তুকের মুখ এইবার দৃশ্যমান হলো। ও হরি, ইনি তো তখনকার সেই জ্যাঠামশাই যিনি আমাদের মাসানের মাঠটা দেখিয়ে দিয়েছিলেন। আমি হেসে উত্তর দিলাম, হ্যাঁ জেঠু, মাঠটা দেখে এসেছি। প্রতি উত্তরে তিনি কিন্তু হাসলেন না, গভীর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকলেন খানিকক্ষণ। তখন বিকালবেলায় বুঝতে পারিনি, এখন দেখলাম মোটা ভ্রুর নিচে বড় বড় পাতাসহ সেই 2 চোখে কুটিলতা আর হিংস্রতা ভরা দৃষ্টি। অবশ্য আমি সেটাকে আমল দিলাম না, কারো শরীরের গঠনে তো সেই বেচারার হাত থাকে না।
আমাকেও তো দেখে অনেকেই বলে আমি নাকি সন্ত্রাসবাদীদের মতো দেখতে। কথাটা ভেবেই মনে মনে একটু হাসলাম। জ্যাঠামশাই বললেন, তোমরা তো শুধু মাঠ দেখতে আসনি। এবারেও কিন্তু অবাক হইনি। এখানকার অনেকেই জেনে গেছেন যে আমরা যোগেনের পরিচিত। অতএব আমরা ওর সাথে দেখা করে এসেছি কিনা এটাই হয়তো উনি জিজ্ঞেস করলেন ভাবলাম। রাজা এবার ওর স্বভাব সুলভ গলায় উত্তর দিল, হ্যাঁ, যোগেন শেষ পর্যন্ত ফিরে আসছে, এটাই অনেক বড় কথা। ও কোথায় ছিল সেইটা জানার ইচ্ছা নেই? উনি মুখে রহস্যময় হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলেন, সেটাই তো, ও সুস্থ হলেই জানা যাবে। আপাতত ঘরের ছেলে ঘরে ফিরছে, এটাই সব থেকে বড় কথা। কিন্তু কপাল দেখো, পরেশ, রঞ্জিত, আতাউর এদের আর ঘরে ফেরা হলো না। আমরা দুজনেই এইবার চমকে ওনার মুখের দিকে তাকালাম। ওনার মুখে রহস্যময় কুটিল হাসি। উনি কিভাবে এত খবর পেলেন? কে এই ভদ্রলোক? যোগেনের নিরুদ্দেশ হওয়া বা ওই মাঠটায় ঘটে যাওয়া এতগুলো রহস্যময় মৃত্যুর সঙ্গে কি এনার কোনো সম্পর্ক আছে? তারপর বেশ কয়েকটা মুহূর্ত কেটে গেল। আগন্তুক যেমন চুপ, তেমনি আমরাও কোনো কথা বলছি না, যেন নিজেদের অজান্তেই দুই পক্ষ একে অপরকে মেপে নিচ্ছি। এই আপাত সাধারণ দেখতে বয়স্ক মানুষটাই কি এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে? আমাদের সাথে যেচে এত কথা বলছে কেন? আজ কি তবে আমাদের পালা? এমন অজস্র চিন্তা স্রোত আমাদের মাথার ভিতর তখন প্রবাহিত হচ্ছে। আগন্তুক যেন আমাদের মনের কথা বুঝতে পেরেই খানিকটা কৌতুক করে বললেন, ভয় নেই, তোমাদের প্রাণ তোমাদের কাছেই থাকবে, কেউ নিয়ে যাবে না। কিন্তু আজকে রাতটা যদি থাকতে পারতে, তাহলে যাত্রাপালার শেষটুকু দেখে যেতে পারতে। মানে? কেন, যোগেনের সাথে কি হয়েছিল জানার ইচ্ছে নেই? বা সেই 9 জনকে কে মারল? আমি আর রাজা শিউরে উঠলাম। লোকটা এত ডিটেলে সব জানে? আমরা কোনো অপরাধী গ্যাংয়ের স্বার্থে আঘাত করে ফেলছি কি নিজেদের অজান্তেই? শুনেছি এই ধরনের অপরাধী দলগুলো তাদের স্বার্থে ঘা পড়লে সব করতে পারে। আমাদের উদ্বেগ দেখে আগন্তুক এবার খানিকটা অভয় দিয়ে বললেন, ভয় নেই, তোমাদের কেউ কিছু করবে না। তোমরা তো কারোর কোনো ক্ষতি করনি। কিন্তু যদি তোমরা রাতটুকু থাকতে পারতে, তাহলে মনের মধ্যে জমাট বাঁধা প্রশ্নগুলোর উত্তরটা জেনে যেতে পারতে। অবশ্য আমি জোর করব না, তোমাদের ইচ্ছা। এইবার দুজনের মনেই ভয়ের কালো মেঘটা ভেদ করে কৌতূহলের আলোটা উঁকি ঝুঁকি মারতে লাগলো। এইদিকে অচেনা মানুষটাকে পুরোপুরি বিশ্বাস করতেও সাহস হচ্ছিল না। অন্যদিকে মনের মধ্যে লুকিয়ে থাকা প্রশ্নগুলোর সমাধান করতেও তীব্র ইচ্ছা জাগছিল। আমরা দুজনেই খানিকক্ষণ ভাবতে লাগলাম কি করা যায়। এই একা একজন বয়স্ক মানুষ আমাদের মতো হাট্টা কাট্টা দুজনকে খালি হাতে কিছু করতে পারবেন না। অবশ্য এনার কাছে কোনো অস্ত্রশস্ত্র থাকলে সেটা আলাদা ব্যাপার। আমরা দুজনেই একরকম নিরস্ত্র বলতে গেলে। আমার ব্যাগে একটা ছোট কাঁচি আছে, আর রাজা সবসময় একটা ছোট কুকুর বাঁধা চেন ব্যাগে রাখে। আপাত নিরীহ দেখতে বস্তুটা কাজের সময় অস্ত্র হিসেবেও ব্যবহার করা যায়। শেষ পর্যন্ত ভদ্রলোককে বললাম, ঠিক আছে, আমরা শেষটুকু দেখব। বলেন এবার আপনার কি বক্তব্য? উনি এবার হাসলেন। দেখলাম এক মুহূর্তের জন্য যেন ওনার মুখ থেকে সেই কুটিলতা মিলিয়ে গিয়ে একটা স্নেহের হাসি ফুটে উঠল। উনি বললেন, আসো আমার সাথে, কোনো ভয় নেই। সূর্য বা চাঁদের মতো নক্ষত্রের আলো নাকি পৃথিবীকে আলোকিত করতে পারে, এমনটা কোনো একটা বইতে পড়েছিলাম, কিন্তু সেইটা কোনোদিন উপলব্ধি করতে পারিনি। হয়তো প্রয়োজন হয়নি বলেই করিনি। আজকে কিন্তু আগন্তুক ভদ্রলোকের সাথে ধান ক্ষেতের আল দিয়ে হাঁটতে হাঁটতে সেই বইতে পড়া কথাগুলোর কথাই মনে পড়ে যাচ্ছে। মাথার উপর আকাশ জুড়ে ছড়িয়ে থাকা অগন্তি নক্ষত্রদের জন্যই হোক, কিংবা এতক্ষণে অন্ধকারে আমাদের চোখ সয়ে আসার জন্যই হোক, চারপাশটা বেশ পরিষ্কারভাবেই দৃশ্যমান হচ্ছে। একটু ভুল বললাম, পরিষ্কারভাবে ঠিক না, কেমন যেন একটা হালকা নীল ক্যানভাসে পেন্সিল শেডে আঁকা চিত্রকর্মের মতো সব প্রতীয়মান হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা একটা ঝোপের সামনে এসে উপস্থিত হলাম। ভদ্রলোক বললেন,
মাসানের মাঠ চলে এসেছে। আমরা একটু ভালো করে চাইতে বেশ খানিকটা দূরে সেই প্রাচীন অশ্বত্থ গাছটাকে ছায়ামূর্তির মতন দাঁড়িয়ে থাকতে দেখলাম। ভদ্রলোক আমাদের নিয়ে ঝোপটার পিছনে গিয়ে বসালেন। বসো। এখানে একটা অনেক দিনের পুরনো ভাঙা হিউম পাইপ পড়ে আছে। মোবাইলের টর্চটা জ্বালিয়ে এর কোনা খামচিগুলো দেখে এটার উপর চেপে বসলাম। উনি এবার একটু হাসলেন। হাসির সাথে সাথে ওনার মুখের বড় বড় দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠল। আমার বুকের ভিতরটা কোনো এক অজানা কারণে যেন ছ্যাঁত করে উঠল। উনি কুটিল কৌতুকে সুরে বললেন, যাত্রাপালা আর একটু পরেই শুরু হবে, আমি ততক্ষণ একটু ঘুরে আসি। মানে কোথায় যাবেন আপনি? ভয় নেই, আমি আশেপাশেই থাকব। বলে উনি পাইপটা থেকে নেমে চলে যাওয়ার জন্য পা বাড়ানোর আগে জুড়ে দিয়ে গেলেন, যত যাই ঘটুক না কেন, তোমরা কিন্তু এখান থেকে উঠবে না। বিশেষ করে মাঠের দিকে কিন্তু একদম যাবে না, তাহলে কিন্তু আমিও আর কিছু করতে পারবো না। আমরা কোনো উত্তর না দিয়ে হাঁ করে ওনার মুখের দিকে তাকিয়ে থাকলাম। ভদ্রলোক কয়েক পা এগিয়েও আবার আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, মনে থাকে যেন, কোনো পাকামো না। সবার সাথে কাগজ কাটা কাঁচি বা কুকুর বাঁধার শিকল দিয়ে লড়াই করা যায় না। গলায় অভিভাবক সুলভ স্নেহ ও হালকা ব্যঙ্গ মিশিয়ে কথাটা বলে উনি অন্ধকারে মিলিয়ে গেলেন। আমি আর রাজা অন্ধকারের মধ্যেই হাঁ করে ওনার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলাম। ভদ্রলোক জাদুটাদু জানেন নাকি রে বাবা? ভদ্রলোক চলে যাওয়ার পরপরই রাজা পকেট থেকে ফোনটা বের করল খোঁটাখুটি করতে, কিন্তু বের করা মাত্রই ওর মুখ দিয়ে বিস্ময়ের সঙ্গে বেরিয়ে এলো, কি রে, সুইচ অফ হয়ে গেল কখন? একটু আগেও তো 70% চার্জ দেখছিলাম। আমিও কি মনে করে নিজের ফোন বের করে দেখি আমারটাও সুইচ অফ, অথচ আমার ফোনে ওর থেকে বেশি চার্জ ছিল। বললাম, কি রে, আমারও তো একই রকম অবস্থা। ছাড়, চাপ নিস না, 10 মিনিট ফোন না ঘাটলে মানুষ মরে যায় না। রাজা বিন্দাসভাবে উত্তর দিল। খানিকক্ষণ একে অপরের লেগপুল করতে করতে একসময় দুইজনেই চুপ করে গেলাম। মাথার উপর অগণিত নক্ষত্র ভরা আকাশ আর নিচে বিস্তৃত প্রান্তরের কিনারায় বসে থাকা দুটো প্রাণী নিজেদের অজান্তেই কখন যেন এই রাত্রির ভাবগম্ভীর পরিবেশের মধ্যে একাত্ম হয়ে গেলাম। একটা মিষ্টি গন্ধ নাকে আসছে, সম্ভবত ভাঁট ফুলের। যদিও ভাঁট ফুল এখন ফোটে না সাধারণত, কিন্তু আজকাল জলবায়ু পরিবর্তন প্রকৃতির উপর এমন প্রভাব ফেলেছে যে কোনো কিছুরই ঠিক ঠিকানা থাকছে না। একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করলাম, রাতটা কিন্তু একদম নিস্তব্ধ। রাতের একটা নিজস্ব শব্দ থাকে, স্থান বিশেষে তার মধ্যেও পার্থক্য থাকে যদিও। কোথাও নানা প্রজাতির পেঁচা বা রাতচড়ার ডাক, কোথাও শিয়ালের হুক্কা হুয়া, নিদেন পক্ষে ঝিঝি পোকার ডাক তো আমি খাস কলকাতা শহরে থাকার সময়ও শুনেছি। একদম যাকে বলে প্রাণের অস্তিত্ববিহীন বলে মনে হচ্ছে। এতটাও প্রাণহীন কোনো স্থান হতে পারে? শুধু একটা শব্দ কানে আসছে, সেটা হলো বাতাসের বেগে জন্মানো গাছের পাতার মর্মর শব্দ। কিন্তু এটা সেই নিস্তব্ধতাকে দূর করার বদলে তাকে আরো গম্ভীর করে তুলছে যেন। রাজা একসময় নীরবতা ভেঙে বলল, কি রে, কাকা কোথায় গেল? কিন্তু আমি আর কোনো উত্তর দিলাম না। আবার ডুবে গেলাম সেই নিস্তব্ধতার মহাসমুদ্রে। কতক্ষণ এইভাবে বসেছিলাম জানি না। দুইজনের কেউই বিশেষ কথা বলছি না। হালকা খিদের সঙ্গে সঙ্গে একটু তন্দ্রা মতো চলে এসেছিল। একবার ভাবলাম রহস্য মাথায় থাকুক, এইবার উঠে বরং বাড়ির দিকে যাই। কতক্ষণ আর এইভাবে বসে থাকা যায়? কিন্তু এই সময়েই তীব্রভাবে কানে এলো পাখির ডাক। হুট্টিটি বা রেড ওয়াটেলড ল্যাপুইং পাখির সতর্কতামূলক ডাক। পাখি চর্চাকারীদের ভাষায় অ্যালার্ম কল। এই পাখিগুলো আমাদের দেশের মাঠে ঘাটে খোলা প্রান্তরে প্রায়শই দেখা যায়। ভীষণ সতর্ক পাখি, চুপচাপ মাটির উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু সন্দেহজনক কিছু দেখলেই এমনভাবে ডাকাডাকি শুরু করে দেয়।
রাজার অবশ্য এইসব প্রকৃতি নিয়ে কোনোদিনই আগ্রহ ছিল না। ও একদিকে ঘোর নাস্তিক, অন্যদিকে ভীষণ রকম টেক্সাভি যাকে বলে। ডাকটা শুনে কিন্তু ওর মধ্যে বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল না। কিন্তু আমি সোজা হয়ে বসলাম। ডাকটা আসছে মাসানের মাঠের এক কোণা থেকে, মানে আমরা যেখানে বসে আছি সেখান থেকে বাম দিকে অনেকটা দূর থেকে। আমি সোজা হয়ে বসে সেই দিকে তাকালাম। যদিও তারার ক্ষীণ আলোয় এত দূর থেকে কিছু দেখতে পাওয়া সম্ভব না, তবুও সেই দিকে তাকিয়ে থাকলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো শিয়াল, বনবিড়াল বা ভামঠাম কিছু দেখে পাখিটা ভয় পেয়েছে, কিন্তু একসময় অনেক দূর থেকে একটা টর্চের ক্ষীণ আলো দেখতে পেলাম। রাজাকে হালকা ঠেলা দিলাম, ওই ভাই দেখ, কে যেন টর্চ জ্বালিয়ে আসছে। কোথায় রে? বলেই ও ব্যাগের চেন খুলে ভিতরে হাত ঢোকালো। বোধহয় আচমকা কোনো আক্রমণের আশঙ্কায় আগাম পাল্টা আঘাত করার প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে। আমি বললাম, ওই দেখ বাঁদিকে, একদম কোণে। সেই দিকে ভালো করে তাকিয়ে রাজাও টর্চের আলোটা দেখতে পেল। আমাকে বলল, পায়ের কাছে দেখ, একটা ভাঙা ইট পড়ে আছে। বেশি তেড়িবেড়ি করলে একদম মালটার পায়ের আঙুলে বসিয়ে দিবি। তাই বলে আবার মাথায় বসিয়ে দিস না, তাহলে তুই আবার কেস খেয়ে যাবি। উত্তরে আমিও একটু মুচকি হাসলাম। কিন্তু টর্চের আলোটা আমাদের দিকে এলো না। দেখলাম ওটা মাঠের মাঝ বরাবর গিয়ে সেই অশ্বত্থ গাছটার কাছে গিয়ে নিভে গেল। তারপর আবার সব চুপচাপ। সমস্ত চরাচরটা আবার রাতের অন্ধকারে ডুবে গেল। রাজা আমাকে জিজ্ঞেস করলো, কি রে, এটা আবার কি? আমি উত্তর না দিয়ে ইশারায় আকাশের দিকে ইঙ্গিত করলাম, যার অর্থ ভগবান জানেন। সময় যেন আর কাটতেই চাইছে না। কতক্ষণ এইভাবে বসে থাকতে হবে কে জানে। এইদিকে ভদ্রলোক কোথায় যে গেলেন কে জানে। আমি একটা বিষয় লক্ষ্য করে দেখেছি, যখন হাতে সময় থাকা প্রয়োজন, যেমন পরীক্ষার হলে উত্তর লেখার সময়, তখন ঠিক মুহূর্তের মধ্যে সময় পার হয়ে যায়। কিন্তু যখন মনে হয় সময়টা তাড়াতাড়ি পার হয়ে গেলে সুবিধা হয়, তখন একটা মিনিটও যেন কাটতে চায় না। এদিকে পেটের ভিতর ছুঁচোগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ক্লান্তিতে চোখ দুটো বুজে আসছে। রাজা এবার বলল, ছাড় তো। কাকা ভাট মেরে কেটে পড়লো, আর আমরা এতক্ষণ এখানে মুরগি হয়ে বসে থাকলাম। চল তো, যত সব জালি লোকজন। বলে হিউম পাইপটা থেকে নেমে পড়ল। আমিও মনে মনে রাজার কথাকে সমর্থন করলাম। কাকার মুখটা তখন দেখেই আমার সন্দেহ হয়েছিল। মুখের মধ্যে একটা জালি মিচকামোর ছাপ স্পষ্ট। এমন লোকের কথা এখানে আসাই আমাদের ভুল হয়েছে। আমি রাজাকে বললাম, আমাদের ভুজুং ভাজুং দিয়ে এইদিকে নিয়ে এসে বাইকটাকে ঝেপে দিল নাকি দেখ। আমার বাইক ঝেপে দিলে আমি ওকে ছাড়বো ভাবছিস? আমিও পাইপটা থেকে নেমে পড়ে রাজাকে কিছু বলতে যাব, ঠিক তখনই এক বুক ফাটা তীব্র আর্তনাদে গোটা মাসানের মাঠটা ফালাফালা হয়ে গেল। তবে এটা কিন্তু কোনো পাখি বা পশুর আর্তনাদ না, মানুষের আর্তনাদ। যেন কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েছে কণ্ঠস্বরের মালিক। আর পরিষ্কারভাবে না হলেও মনে হলো যে এই কণ্ঠস্বর আমি কোথায় যেন শুনেছি। ঝিমিয়ে থাকা আমরা দুজন সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর আমি কিছু বলার আগেই রাজা সোজা শব্দের উৎস লক্ষ্য করে ছুট লাগালো। আমি ওকে বাধা দিয়ে কিছু বলতে গেলাম, কিন্তু তার আগেই রাজা অনেকটা দূর চলে গেছে। আগু পিছু না ভেবে আমি ওর পিছনে পিছনে ছুটতে ছুটতে এসে উপস্থিত হলাম সেই প্রাচীন অশ্বত্থ গাছের নিচে। সেখানে মাটির উপর গড়াগড়ি খাচ্ছে একটা জ্বলন্ত পেন্সিল টর্চ। রাজা সেটা তুলে নিল। কণ্ঠস্বরের অধিকারীর সন্ধানে এদিকে ওদিকে টর্চের আলো ফেলতেই মানুষটাকে দেখা গেল। অজ্ঞান হয়ে মাটির উপরে হাত পা ছড়িয়ে উল্টে পড়ে আছে। রাজা তার কাছাকাছি গিয়ে মুখে টর্চের আলো ফেলতেই মানুষটাকে চিনতে পারলাম। যোগেনের জামাইবাবু। দেখ তো বেঁচে আছে কিনা। আমি ওনার পাশে হাঁটু গেড়ে বসে নাকের কাছে আঙুল রাখলাম। শ্বাস পড়ছে কিনা বোঝা যাচ্ছে না। এবার নাড়ি ধরে দেখলাম, রগটা ক্ষীণভাবে হলেও দপদপ করছে। বললাম, না রে, এখনো আছে। এই তোর ব্যাগে জলের বোতলটা আছে না? মার মুখে 2 ঝাপটা, দেখ দেখ জ্ঞান ফিরে আসবে। আমি কিছু বলতে যাব তার আগেই হঠাৎ করে টর্চটা নিভে গেল। বেশ খানিকক্ষণ চেষ্টা করেও সেটাকে আর জ্বালাতে পারলাম না। এটা এটা জ্বলছে না কেন? বাবা, চাটছিস? ঠিক তখনই নাকে এলো সেই মিষ্টি গন্ধটা, যেটাকে তখন ভাট ফুলের গন্ধ বলে মনে হচ্ছিল।
সাথে সাথেই গোটা মাঠ থেকেই মাটি ভেদ করে অশরীরী প্রেত মূর্তির মতো কুয়াশারা পাক খেতে খেতে উপরে উঠে আসতে লাগলো। এতক্ষণে অন্ধকারটা চোখে অনেকটা সয়ে আসায় চারপাশটা আরও পরিষ্কারভাবে দৃশ্যমান হচ্ছে। রাজা বলল, কি রে, এই সময় হঠাৎ করে এত কুয়াশা কোত্থেকে আসা শুরু করলো? আমি কোনো উত্তর না দিয়ে অন্ধকারেই ব্যাগের চেন খুলে ভিতর থেকে জলের বোতল বের করে সেখান থেকে জল হাতের তালুতে ঢেলে জামাইয়ের মুখে জলের ঝাপটা দিতে লাগলাম। এই কী হলো? উঠুন জামাইবাবু, শুনতে পাচ্ছেন? কিন্তু তাতেও বেচারার জ্ঞান ফিরল না। ভাই, একে বরং ধরাধরি করে গ্রামের দিকে নিয়ে যাই, মনে তো হচ্ছে ডাক্তারের সাহায্য ছাড়া জ্ঞান ফিরবে না। এই বলে রাজার দিকে তাকাতেই চমকে উঠলাম। রাজার দুই চোখ আতঙ্কে বিস্ফারিত, মুখ হাঁ, হাতের আঙুল তুলে আমার পিছন দিকে কি একটা দেখাতে চাইছে। তীব্র আতঙ্কে ওর মুখ দিয়ে একটা গোঁ গোঁ শব্দ বের হচ্ছে। ঘটনার আকস্মিকতায় ছিটকে সরে এসে ও যেই দিকে ইঙ্গিত করছে সেই দিকে তাকালাম। নীল ক্যানভাসে পেন্সিল শেডে আঁকা ছবিগুলোর উপর শিল্পী যেন তুলি দিয়ে খুব পাতলা করে সাদা রঙের কুয়াশার একটা পোত চড়িয়েছিল। গোটা পরিবেশময় ছড়িয়ে থাকা সেই হালকা কুয়াশা ধীরে ধীরে জমাট বেঁধে যেন একটা আকৃতি ধারণ করতে চাইছে। প্রায় 2.5 মানুষ উঁচু সেই জমাট কুয়াশার স্তূপ ধীরে ধীরে একটা অবয়ব ধারণ করছে। এবারে যেন কোনো চিত্রশিল্পী নয়, বরং কোনো অদৃশ্য মৃৎশিল্পী সেই জমাট কুয়াশার স্তূপকে ছেনে একটা প্রকাণ্ড মূর্তি নির্মাণ করে চলেছে। প্রতিটা মুহূর্তে সেই কুয়াশা মূর্তি স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে চলেছে। আমাদের চোখের সামনেই সেই জমাট কুয়াশার স্তূপ একটা সময় এক ভীমকায় দানবের মূর্তিতে পরিণত হলো। প্রকাণ্ড এক দেহকাণ্ড, তার নিচের 2 কোণে 2 পা, উপরে 2 কোণে 2 হাত। অত্যন্ত পেশিবহুল সেই অবয়বের মাথার কোনো অস্তিত্ব নেই। অনেকটা ভূতের গল্পে পড়া স্কন্ধ কাটা ভূতের ছবির মতো মনে হলেও এই আকৃতি ভিন্ন। স্কন্ধ কাটার গলা কেটে নেওয়ার চিহ্ন থাকে, কিন্তু এই বিভীষিকার শরীর দেখে মনে হয় যেন এই শরীরে মাথা বলে কোনো কিছুরই অস্তিত্ব কখনো ছিল না। আমার বন্ধু রাজা, যাকে আমি সেই 5ম শ্রেণীতে পড়ার সময় থেকে দেখে আসছি, যার সাথে পড়াশোনা করে খেলে আড্ডা দিয়ে কৈশোরের প্রথম ধাপ থেকে মধ্য যৌবনে এসে পৌঁছালাম, সেই রাজাকে আজ অবধি কোনোদিন ভয় পেতে দেখেছি বলে মনে পড়ে না। প্রচণ্ড বিচ্ছু, ভয়ঙ্কর ঠান্ডা মাথার প্রখর যুক্তিবাদী রাজা, যাকে আমি নিজের চোখে একাধিক বিচিত্র রকমের বিপদে পড়ে বুদ্ধি খাটিয়ে বের হয়ে আসতে দেখেছি। যেই রাজার কাছে বিপদে পড়া IPL-এর ফাইনাল ম্যাচ দেখার থেকেও বেশি মজার। সেই রাজা নিজের সমস্ত মনোবল, যুক্তিবোধ, সাহস সব হারিয়ে প্রাণ ভয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে তীব্র চিৎকার করে মাটিতে বসে পড়ল। আর আমার মনের মধ্যে একসাথে ভয়, বিস্ময়, কৌতূহল, নানা রকম প্রশ্ন একসাথে জট পাকিয়ে এমন একটা জটিল মানসিক অবস্থার সৃষ্টি করেছিল যেটা আমি হয়তো ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। আমি ঠিক ভয় পাওয়ার বা কোনো প্রতিক্রিয়া দেওয়ারও ঊর্ধ্বে চলে গেছিলাম। হয়তো একেই বলে হিপনোটাইজড হওয়া। আমি হাঁ করে সেই মূর্তিটার দিকে তাকিয়ে আছি। আমার চারপাশের জগৎ, আমার কাজ, আমার পরিবার, এমনকি আমার নিজের অস্তিত্বটাও আমার চেতনার জগৎ থেকে যেন মুছে গেছে। চোখ খোলা রেখে সেই মূর্তিটাকে এগিয়ে আসতে তো দেখতে পাচ্ছি, কিন্তু মস্তিষ্ক যেন কোনো কাজ করছে না। এক পা করে মূর্তিটা আমাদের দিকে এগিয়ে আসছে, আর একটু একটু করে তার অবয়ব স্পষ্ট হচ্ছে। একটা সময় মূর্তিটা আমাদের থেকে 6-7 হাত কাছে অবধি পৌঁছে গেল। মাথার কোনো অস্তিত্ব না থাকলেও মূর্তিটা সেই চওড়া ধরটার মধ্যেই রয়েছে চোখ, মুখ, নাক, সব কিছুরই অস্তিত্ব। এতক্ষণে আমাদের চোখের দৃষ্টি যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। যেইভাবে মানুষ নীল আলোর মধ্যে সব কিছু স্পষ্টভাবে দেখতে পায়, সেই রকমভাবেই তার চোখের দিকে আমার দৃষ্টি পড়ল। মোটা ভ্রু, বড় বড় চোখের পাতার ঘেরাটোপে একটা মাত্র কুটিল আর হিংস্র চোখ, ঠোঁটের কোণে বাঁকা হাসি। এমন চোখ তো আমি দেখেছি, তবে তার আয়তন অনেক ছোট, এবং সেই চোখের অধিকারী এমন কোনো কিম্ভূত জীব নয়। এই চোখ আমি দেখেছি একজন আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের মাথাতেই, যেই মানুষটার পাল্লায় পড়েই আজ আমাদের এখানে আসা। কি অদ্ভুত মিল তো! মূর্তিটা আরও 2 পা থপ থপ করে এগিয়ে এসে তার বলিষ্ঠ পেশিবহুল আঙুলযুক্ত হাত দুটো আমার গলার কাছাকাছি তুলতে লাগলো। এতক্ষণে বুঝি আমি খানিকটা চেতনা ফিরে পেয়ে মৃত্যুর কাছে পরাজয় স্বীকার করে নিয়ে চোখের 2 পাতা বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম
কখন সেই বিরাট বিরাট ইস্পাতের মতো শক্ত আঙুলগুলো আমার কণ্ঠনালী চেপে ধরবে। ঠিক যেই মুহূর্তটায় আমি ধরেই নিলাম যে এইবার আমার কণ্ঠনালী চেপে ধরবে, ওই অশরীরী দানবটা ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে ভেসে এলো সেই বাঁচ খাই কণ্ঠস্বর, থাম শয়তান! একদম বাচ্চাদের গায়ে হাত তুলবি না। সেই হুঙ্কারে বুঝি সেই দানবটাও খানিকটা থতমত খেয়ে গেল। এতক্ষণ দানবটা কুটিল চোখে আমার মুখের দিকেই তাকিয়েছিল। এইবার সে আমার মাথার পিছন দিয়ে সেই কণ্ঠস্বরের অধিকারীর দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা তাচ্ছিল্য ভরা ব্যঙ্গের হাসি, যেন সেই কণ্ঠস্বরের অধিকারীকে অবজ্ঞা করে তাকে অপমান করার উদ্দেশ্যেই সে আমার দিকে আরও একটা পা এগিয়ে এলো। শয়তান, তুই ভালো কথাই শুনবি না, তাই না? দেখ দেখ তোর কি অবস্থা করি আমি। বলেই পিছনের সেই কণ্ঠস্বরের অধিকারী তৃতীয় কাউকে উদ্দেশ্য করে যেন বললেন, ঢাল তো তেল, মার দেশলাইয়ের কাঠি। সঙ্গে সঙ্গে একটা খস করে শব্দ, আর সেই নীলচে অন্ধকারকে ঠেলে সরিয়ে প্রকট হয়ে উঠল একটা হলদেটে লাল আলো, আগুন। এবং তারপরই পাটকাঠির ওপর গোবর লেপে আমাদের গ্রামে গঞ্জে যে জ্বালানিটা তৈরি করা হয় উনানে রান্না করার জন্য, সেই রকম একটা গোবর লেপা জ্বলন্ত পাটকাঠিকে মশালের মতো জ্বালিয়ে পিছন থেকে আমাদের সামনে যিনি এসে উপস্থিত হলেন, তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সেই কাকা, যিনি বিকালবেলায় আমাদের এই মাঠে আসার পথটা দেখিয়েছিলেন এবং যার পাল্লায় পড়ে আমরা আজ রাতে এমন বিপদের মুখে পড়েছি। ভদ্রলোক জ্বলন্ত মশালটা নিয়ে সেই দানবটার দিকে এগোতে এগোতে বললেন, ছেলে দুটো কোন অন্যায় কাজটা করেছে যে তুই ওদের ক্ষতি করতে যাচ্ছিস? যা ভাগ। বলেই জ্বলন্ত মশালটা ওর মুখের সামনে তুলে ধরলেন। দানবটা ছিটকে পিছনে সরে গিয়ে তীব্র আক্রোশে গর্জন করতে লাগলো। কিন্তু যুদ্ধক্ষেত্র ছাড়ল না। তখন সেই ভদ্রলোক বললেন, বুঝলাম তুই ভালো কথার লোক না। তারপর উনি শুরু করলেন একটা ছড়া কিংবা মন্ত্রপাঠ কিংবা দুটোই। সেই মন্ত্রের তীব্রতা যত বাড়তে থাকলো তত সেই দানবের গর্জন আর অবয়ব ক্ষীণ হতে হতে একসময় একেবারেই মিলিয়ে গেল। তোমরা সবাই চলে আসো, আর কোনো ভয় নেই। বিপদ এখনকার মতন সরে পড়েছে। মুহূর্তের মধ্যেই কানে আসলো অগণিত মানুষের কোলাহল। তারপরে অজস্র টর্চের আলোকে মাঠের দিকে ছুটে আসতে দেখা গেল। আমি এক ফাঁকে ওনাকে জিজ্ঞেস করলাম, আমাদের বসিয়ে রেখে আপনি হুট করে তখন কোথায় চলে গেলেন? উনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আমি সকালবেলা ঘুম ভাঙলে প্রথমটায় বুঝতে পারছিলাম না কোথায় আছি। গায়ের উপর একটা সাদা কভার পরানো লেপ চাপা দেওয়া। চোখ খুলে প্রথমেই মাথার উপর কড়িকাঠ আর বাঁশের বেড়ার সিলিং চোখে পড়ল। আশপাশ থেকে নানা বয়সী নারী পুরুষের কণ্ঠস্বর ভেসে আসছে। যদিও কণ্ঠস্বরের অধিকারীদের কাউকেই তৎক্ষণাৎ চিনতে পারলাম না। ধীরে ধীরে মাথাটা পরিষ্কার হয়ে উঠল। হ্যাঁ, এতক্ষণে সব কিছু মনে পড়া শুরু হয়েছে। কাল রাতে ওই ভয়ঙ্কর ঘটনার আঘাতে রাজা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল। রীতিমতো পাগলের মতো আচরণ শুরু করে দিয়েছিল। এই অবস্থায় কেউই আমাদের বাইক চালিয়ে অতদূর যেতে দেয়নি। আমাদের ঠাঁই হয়েছিল সেই জ্যাঠামশাইয়ের বাড়িতে। অবশ্য আমার অবস্থা ঠিকই ছিল। আসলে আমি এতটাই বিস্মিত হয়েছিলাম যে সেই বিষয়কে ছাপিয়ে ভয় ঘাড়ে চেপে বসতেই পারিনি। যোগেনের জামাইবাবুর জ্ঞান ফিরেছিল, কিন্তু তার অবস্থা ছিল রাজার থেকেও বাজে। যাই হোক, গতকাল সব কিছু মিটতে মিটতে রাত 2:30 বেজে গিয়েছিল। আমরা এতটাই ক্লান্ত আর বিধ্বস্ত ছিলাম যে বিছানায় শোয়া মাত্রই গভীর ঘুমে তলিয়ে গেছিলাম। কথাগুলো মনে পড়তেই আমি কনুইয়ে ভর দিয়ে উঠে বসলাম। দাদা, ঘুম ঠিক মতো হয়েছে তো? কথাটা উদয় জিজ্ঞেস করল। জ্যাঠামশাইয়ের ছোট নাতি, কলেজে পড়ে। কালকেও জ্যাঠামশাইয়ের সাথে মাঠে আমাদের বাঁচাতে ছুটে গেছিল। রাতে আমাদের ঘরেই ছেলেটা ঘুমিয়েছে। আমি হেসে ওকে উত্তর দিলাম, খুব ভালো ঘুম হয়েছে।
ওই দাদার তো এখনো ঘুম ভাঙেনি। তুমি উঠে বরঞ্চ মুখ টুক ধুয়ে নাও, আমি কাকিমাকে বলি চা দিয়ে যেতে। এর মধ্যে রাজাও ঘুম থেকে উঠে বসেছে। কথা বলে বুঝলাম ও অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে একটা লম্বা ঘুম দিয়ে। দুজনেই চোখ মুখ ধুয়ে ঘরে এসে বসতেই পিছনে পিছনে সেই জ্যাঠামশাইও এলেন। ঘুম কেমন হলো? দারুণ ঘুম হয়েছে। আমাদের পাশে চৌকির উপর বসে উনি জিজ্ঞেস করলেন, এইবার বলো তো বাবা, তোমরা অত রাতে মাঠে গেছিলে কেন? আমি গতকাল রাতেই চায়ের দোকানে চা খাবার সময় থেকে যা যা হয়েছে সবটাই বলেছি। সেইটাই আবার বললাম, যদিও ডাউকিমারিতে আমাদের আসার আসল উদ্দেশ্য ঘুণাক্ষরেও প্রকাশ করিনি, কিন্তু সেইটা করতে গিয়েই একটা কাঁচা কাজ করে ফেলেছিলাম। উনি আমার কথার ফাঁকটা ধরে ফেলেই বললেন, ঠিক এই কথাটাই তো আমি জানতে চাইছি। তোমরা ঠিক কি খুঁজতে এখানে এসেছিলে, যেটা মাসান ঠাকুর তোমাদের দেখাতে চাইছিল? বলো বাবা, কিছু গোপন করো না। আমি ধরা পড়ে গিয়ে একটা ঢোক গিলে ওনার মুখের দিকে তাকালাম। দেখি উনি স্থির দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছেন। কোনো মতে সামলে বললাম, আসলে যোগেন আমার বন্ধুর কাছে টাকা পেত, সেইটাই দিতে এসেছিলাম। আর ও তো একটা বিমা অফিসে কাজ করে, তাই নতুন ক্লায়েন্ট ধরতে। বাবা, আমি ৩৭ বছর ডাউকিমারি হাই স্কুলের মাস্টার মশাই ছিলাম। এতদিনে অনেক ছাত্রকে মানুষ করে দিলাম। আমার চোখে ধুলো দেওয়া কিন্তু সহজ কাজ না। না জ্যাঠামশাই, আপনার কাছে কিছু লুকাবো না, সত্যিটাই বলছি। বলে রাজা সমস্তটা বলে বলল, বিশ্বাস করুন, আমার মেশোকে মিথ্যে বদনামের হাত থেকে বাঁচানো ছাড়া আমার কাছে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। বলার পর ওনার মুখের দিকে স্থির দৃষ্টিতে রাজা তাকিয়ে থাকলো। পাশে বসা আমিও অপেক্ষা করতে লাগলাম, বুঝি এইবার গোটা গ্রাম আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। কিন্তু এরপর যেটা হলো সেটাকে কোনো জনপ্রিয় হিন্দি সিনেমার ভাষায় বলতে গেলে চমৎকার পে চমৎকার হয়ে গেল। ভদ্রলোক ভ্রু কুঁচকে বললেন, ফালাকাটার রায় ট্রেডার্সের ওরা তোমার আত্মীয় হয়? হ্যাঁ। মামার বাড়ি কোথায়? হলদিবাড়ি। তুমি রাজভূষণ অধিকারীর নাতি কি? আপনি আমার দাদুকে চেনেন জ্যাঠামশাই? দূর শালা, কে জ্যাঠামশাই? আমি তোর দাদু হব সম্পর্কে। ব্রজদা সম্পর্কে আমার খুড়তুতো দাদা, যদিও সম্পর্কটা একটু লতায় পাতায়। বলে অট্ট হাসিতে ফেটে পড়লেন। এতক্ষণ আমাদের মনের মধ্যে যে আশঙ্কা আর সন্দেহের কালো মেঘটা জমাট বেঁধেছিল তা দূর হয়ে গেল। ভদ্রলোক রাজার দাদুর বাড়ির আদ্যপান্ত বলে দিলেন। এমনকি রাজার দিদিমা আর দাদু ঝগড়া লাগলে পরস্পরকে কে কি বলে গালাগাল করেন সেটা পর্যন্ত শুনে আমরা দুজনেই হেসে গড়াগড়ি খেতে লাগলাম। ভদ্রলোকের নাম জানতে পারলাম গোপীবল্লভ অধিকারী, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং একজন দেউসি, যাকে বলে লৌকিক পুরোহিত। আমি এই ফাঁকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদু, আমাদের সব কথা তো বললাম, কিন্তু কিছু প্রশ্ন তো আমাদের মাথাতেও ঘুরপাক খাচ্ছে। জানি জানি, কালকে কি বার ছিল মনে আছে? কেন, শনিবার? আর কোন তিথি? কিন্তু রাজা এইবার কোনো উত্তর দিতে পারল না। আমার মনে ছিল কালকে আকাশে চাঁদের চিহ্ন মাত্র ছিল না, তাই সংকোচের সাথেই উত্তর দিলাম, অমাবস্যা কি? দাদু সম্মতিসূচক মাথা নেড়ে রাজার দিকে ফিরে বললেন, শালা ওর না হয় জানার কথা না, কিন্তু তুই রাজবংশী বাড়ির ছেলে হয়ে শনিবার ঘোর অমাবস্যার রাতে মাসানের থানে চলে গেলি। রাজা লজ্জা পেয়ে মাথা নিচু করল। আমি জিজ্ঞেস করলাম, দাদু, মাসান ঠাকুর নামটা তো শুনেছি, কিন্তু উনি কে? কে আবার? একটা ঠাকুর? একটা ঠাকুর না, এক প্রকার ঠাকুর, কিংবা অপদেবতাও বলতে পারিস। আমি ঠিকঠাক বুঝতে পারলাম না দেখে দাদু বিষয়টা বুঝিয়ে বললেন, আমাদের উত্তরবঙ্গের এবং অসমের লোক সংস্কৃতির একটা বড় অংশ জুড়ে আছে মাসান ঠাকুরেরা। পুরাণে অপশক্তির যেমন বিভিন্ন প্রকার আছে, যেমন দৈত্য, দানব, রাক্ষস, পিশাচ ইত্যাদি, তেমনি মাসান একটা প্রকার। মাসানদের জন্ম নিয়ে নানান মত আছে। কারো মতে অসুর বধকালে মা কালীর তাণ্ডব নৃত্য চলাকালীন
ওনার শরীর থেকে মাটিতে ঝরে পড়া ঘামের বিন্দুগুলো থেকে মাসানদের জন্ম। কারো মতে শ্মশানচারী শিবের অনুচরেরা। আমাদের উত্তরবঙ্গের মানুষ এনাদের ভয়ে এবং ভক্তিতে পূজা করে থাকে। মাসানের বিভিন্ন প্রকার আছে। দাদু, এখানে যে এতগুলো লাশ পাওয়া গেছে তার পিছনে কি? ঠিক ধরেছিস। কিন্তু কেন? আসলে মাসান ঠাকুর পাপকে একদম সহ্য করতে পারেন না। তাহলে পরেশ রায় বা রঞ্জিত দাস কি এমন কিছু করেছিল যার জন্য ওদের মরতে হলো? পরেশ ছিল বদের হাড্ডি। এর আগেও নিজের গ্রামে মহিলাদের সাথে নোংরামি করতে গিয়ে ধরা পড়ে মার খায়। মাঝখানে একটা বিবাহিত মহিলার সাথে গয়ের কাটায় থাকা শুরু করে। কিন্তু ওর মতন চ্যাংড়া কি আর সংসার করতে পারে? মাঝখানে পড়ল কালীরহাটের একটা স্কুলের ছাত্রীর চক্করে। লোকে বলে এই মেয়েটাকে নিয়ে নাকি ওর সেই বউয়ের সাথে তুমুল অশান্তি। তারপর একদিন ওর বউয়ের মাথা বাঁশের বাড়ি দিয়ে ফাটিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বউটার তখন জঘন্য অবস্থা। না বাপের বাড়িতে উঠতে পারে, না আগের শ্বশুর বাড়ি ওকে নেয়। যাই হোক, তারপর পরেশ কয়েকদিন ধূপগুড়িতে ওর কোন বন্ধুর থেকে থাকা শুরু করে। যেই দিন ও মারা যায় তার আগের দিন ও ওর বন্ধুদের বলে ওর নতুন প্রেমিকা নাকি ওকে বলেছে রাত্রে ডাউকিমারিতে দেখা করতে, ওর সাথে পালাবে। সেই মতো ও দেখাও করতে যায়। আর তারপর কি হয় সেইটা তো তোরা সবই জানিস। আর রঞ্জিত দাস? ও হারামজাদা বড় লোকের নেশারু ছেলে। নেশা ভাঙ করা আর গুন্ডামি করে বেড়ানো ছিল ওর স্বভাব। আর বিনা কারণে লোকের ওপর অত্যাচার করে বেড়াতো। শোনা কথা, একটা পা খোড়া ভিখারিকে নাকি একবার কুয়োয় ফেলে দিয়ে পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে মজা দেখে গেছে কিভাবে লোকটা তিলে তিলে প্রাণ ভিক্ষা চাইতে চাইতে ডুবে মরে। ওকে কয়েকজন নাকি ডাউকিমারির আশেপাশে নেশার ঠেকেও দেখেছে। যদিও কেউ ওর লাশ পাওয়ার পর পুলিশের কাছে মুখ খোলেনি। তাহলে দাদু, এদের সবার মৃত্যুর পিছনে কি? দাদু হেসে মৌনতা অবলম্বন করলেন। রাজা জিজ্ঞেস করলো, কিন্তু যোগেনের জামাইবাবু তো ভালো মানুষ, ও কি করলো যে ওকে? এবার দাদুর নাতি উদয় হো হো করে হেসে বলল, ভালো মানুষ? নাও শোনো। বলে মোবাইলে একটা ভিডিও চালু করে আমাদের দিল। দেখে বুঝলাম কালকে জামাইবাবুর জ্ঞান ফেরার পর ওনাকে জিজ্ঞাসাবাদ করার সময় করাই ভিডিও। ভিডিওতে জামাইবাবু কাঁদতে কাঁদতে যা বলল তাতে আমাদের কান গরম হয়ে গেল। জামাইবাবুর রসের দৃষ্টি অনেকদিন ধরেই ছিল শালা বউয়ের উপর, কিন্তু মেয়েটা ভদ্র এবং নিষ্পাপ। কয়েকবার জামাই তাকে কুপ্রস্তাব দিলেও সে রাজি হয়নি। অতএব জামাইয়ের রাগ গিয়ে পড়ল শালার উপর। অবশ্য উপরে উপরে ভালো মানুষই দেখিয়ে চলত। আসলে শালা জামাইবাবু ছিল গ্লাসের বন্ধু। কিন্তু সমস্যা, বাড়িতে না যোগনের বউ না দিদি ওসব করতে দিত। ফলে নেশার আসর আড়ালে আবডালে বাঁশঝাড়ে মাসানের মাঠে বসত। সেদিন মাসানের মাঠে যথেচ্ছ নেশা করিয়ে জামাই শালাকে গলা টিপে মেরে ফেলে। তারপর মাঠের কোণে একটা পরিত্যক্ত কুয়ায় ফেলে দেয়। ভেবেছিল কেউ জানতে পারবে না, আর জানলেও এই মাঠের বাদবাকি খুনগুলোর মতোই ভেবে নেবে। মজার ব্যাপার হলো, এই ঘটনার পর থেকে কিন্তু শালাবউ জামাইয়ের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠে। যদিও সেই ঘনিষ্ঠতা তখনও পর্যন্ত মানসিক। কিন্তু যোগেন ফিরে আসার দিন ঠিক হয় রাতে মাসানের মাঠে দুজনে চরম সুখের মুহূর্ত কাটাবে সবাই ঘুমিয়ে পড়লে। এবং সেই মতো শালাবউ এবং জামাই দুজনে দুই পথ ধরে মাসানের থানের কাছে পৌঁছায়। তারপর আবেগে উচ্ছল হয়ে সুখ সাগরে ডুব দেয়। সব কিছুই যথারীতি চলছিল, কিন্তু আবেগের চরম মুহূর্তে জামাইয়ের হঠাৎ কেমন খটকা লাগে। হাতের পাশে থাকা টর্চটা জ্বালিয়ে শালা বউয়ের মুখে আলো ফেলে যা দেখল, তাতে সুখ চরম মুহূর্তে পরম স্থান ছেড়ে মাথায় গিয়ে উঠল এবং সে জ্ঞান হারালো।
দাদু, তাহলে মাসান ঠাকুর আমাদের উপর রাগ করলেন কেন? দেখ কোথায় কোন বাঁদরামি করে এসেছিস। তারপরেই সিরিয়াস হয়ে বললেন, আমার যেটা মনে হয় উনি তোদের কোনো ক্ষতি করতে চান না, শুধু নিজেকে প্রকাশ করতে চাইছিলেন। আর যেহেতু তোরা সত্যিটাকে জানার চেষ্টা করছিলি, তাই তোদের সেটা জানিয়ে দিয়ে গেলেন। আমরা যে এত রাতে ওখানে গিয়ে বিপদে পড়েছি সেটা তোমরা জানলে কিভাবে? ঠিক সময় না গেলে তো আমরা ফটো হয়ে যেতাম কালকে রাত্রে। রাত্রিবেলায় একটু চায়ের দোকানে গেছিলাম খৈনি কিনতে। কেরোকেটটার দোকানের ওখানে বাইকটা দেখে জিজ্ঞেস করতেই ও হাসতে হাসতে বলল, ছেলে দুইটা ভালো রকম নেশা করেছে। সামনে কেউ দাঁড়িয়ে নেই, তাও কার সাথে কথা বলতে বলতে দেখলাম ওই মাঠ দিয়ে ওই ভিতরে চলে গেল। হয় মাথা খারাপ আর নয় নেশাড়ু। এই বলেই কেরোকেটটা খুব করে হাসতে থাকলো। কিন্তু সবটা শুনে আমি তো বুঝে গেছিলাম কি হয়েছে। সঙ্গে সঙ্গে বাড়িতে এসে নাতিকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর ঠিক তখনই জামাইয়ের ওই রকম চিৎকার। গ্রামের আরো লোকজন জুটে গেল। তারপর তো তোরা জানিসই। দাদুকে আতাউরের সম্পর্কে জিজ্ঞেস করলাম, কিন্তু উনি আতাউর সম্পর্কে বিশেষ কিছু বলতে পারলেন না। না রে, ছেলেটাকে তো ভালো বলেই জানি। ওর সাথে কেন যে এমন হলো কে জানে। তুমি তো বলেছিলে মাসান ঠাকুরেরা বিভিন্ন প্রকার হয়। আমরা কোন মাসান ঠাকুরের হাতে পড়েছিলাম? ভোলা মাসান, মায়াবিদ্যায় পারদর্শী, খোলা মাঠে থাকেন এবং অন্যায়কারীদের পথভ্রষ্ট করেন। সেই দিন বিকালে আমরা মাঠে গিয়ে মাসান ঠাকুরকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। এর বছর খানেক পর নকশাল বাড়িতে আমাদের এক ভাইয়ের সাথে দেখা করে দুই বন্ধু বাসে চেপে শিলিগুড়ি ফিরছি। প্রায় ফাঁকা এই বাসটায় আমাদের ঠিক সামনে একজোড়া দম্পতি এসে বসল। বয়স আমাদের থেকেও কম। ছেলেটা অনেকক্ষণ রাজার দিকে তাকিয়ে থেকে বলল, স্যার, মনে আছে আপনি আমাদের একবার হোটেল এসেছিলেন আতাউরের সম্পর্কে জানতে? তুমি আতাউরকে চিনতে? ছেলেটা একবার এই দিকে ওই দিকে দেখে নিয়ে চাপা গলায় বলল, সেই দিন ইচ্ছা থাকলেও কিছু বলতে পারিনি। আজ আপনাকে সব বলবো, তবে এখানে না, জংশনে নামার পরে। জংশনে নামার পর মইনুল নামের ছেলেটা আমাদের একটু আড়ালে নিয়ে গিয়ে যা বলল তা রীতিমতো শিউরে ওঠার মতো। আপাত নিরীহ চেহারার আতাউর ছিল গভীর জলের মাছ। ওর বাইরের ভালো মানুষ চেহারাটাকে ও কাজে লাগাতো শিকার ধরতে, আর ওর শিকার ছিল চা বাগান আর বনবস্তির অল্প বয়সী মেয়েরা। হ্যাঁ, ও ছিল নারী পাচারের চক্রের সঙ্গে জড়িত, এবং ওর শেষ শিকার হতে চলেছিল নাগমা, মানে মইনুলের সাথে যাকে দেখলাম, ওর স্ত্রী। নাগমা গরিব ঘরের মেয়ে, বাবা নেই, বাড়িতে মা আর ছোট ভাই। তাই নাগমা শিলিগুড়ির একটা অফিসে কাজ নেয়। সেখানেই আতাউরের সাথে ওর পরিচয়। নাগমার মাও বিষয়টি জানতে পারেন। একে ভালো ছেলে, তারপর নিজেদের কাস্টের মধ্যে, তাই উনি আর আপত্তি করেননি। নাগমাও স্বপ্ন দেখতে থাকে আতাউরকে নিয়ে সংসার করার, আর আতাউর এই সুযোগটাই নেয়। একদিন নাগমাকেও দেখা করতে বলে বাগডোগরার ওখানে একটা নির্জন নদীর পাড়ে। নাগমা পৌঁছে যায়, কিন্তু আতাউর তখনও আসে না। এমন সময় একজন মহিলা আর পুরুষ ওর কাছে এসে হিন্দিতে কিছু জানতে চায়, কারো ঠিকানা বা ওই রকম কিছু। নাগমা উত্তর দিতে দিতে নাকে একটা মিষ্টি গন্ধ অনুভব করে। তারপর ওর আর কিছু মনে নেই। 3 দিন পর পুলিশ কয়েকজন পাচারকারী সহ বেহুশ নাগমাকে দিল্লিগামী একটা ট্রেনের কামরা থেকে উদ্ধার করে। পুলিশ সন্দেহ করেছিল আতাউরকে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় আর আতাউর ভীষণ ঘাগু পাবলিক হওয়ায় পার পেয়ে যায়। মইনুল বলে, কিন্তু স্যার, আমি তো জানতাম ও কি জিনিস। নাগমাকে তখন অনেকবার সাবধান করার চেষ্টা করেছি, কিন্তু ও শোনেনি। আল্লাহ। শেষ পর্যন্ত মানসিকভাবে বিধ্বস্ত নাগমার হাতটা মইনুলই ধরে।
শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ফেরার পথে দুজনের কেউই কোনো কথা বলছিলাম না। বাসের জানালা দিয়ে উদাস মনে বাইরের খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে যোগেনের বৃদ্ধ ঠাকুরদার বলা কথাটা বারবার মনে ভেসে উঠছিল। মাসান ঠাকুর এত পাপ সহ্য করতে পারেন না। এতক্ষণ আপনারা শুনছিলেন মাসান ঠাকুরের কোপ। গল্পের সূত্রধার অভিজিৎ এবং অন্যান্য চরিত্রে অনিকেত, সোমা, সুলিপ্ত এবং গল্পকথকে আমি সৌমেন। সাউন্ড ডিজাইন অহর্নিশি স্টুডিওস। আমরা ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন অহর্নিশি।